সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংলিশ লেসন 1 দ্য উইন্ড ক্যাপ রিটেন বাই জেন হিউয়েলেন এই সম্পূর্ণ লেসনটি বাংলা অর্থ সহ পড়ব এবং এই লেসনে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সমস্ত অ্যাক্টিভিটিগুলির সলিউশন বা উত্তর আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই যে লেসনটি রয়েছে তোমরা এর বাংলা অর্থ খুব ভালোভাবে বুঝতে পারবে এখান থেকে, এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরও তোমরা কিন্তু জানতে পারবে। এবং পরীক্ষায় যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজের বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও তোমরা কিন্তু লিখতে পারবে পরীক্ষার খাতায়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8 এর ইংলিশ লেসন 1 দ্য উইন্ড ক্যাপ এই যে লেসনটি রয়েছে এটার বাংলা অর্থ আমরা দেখে নিই, তারপর এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার উত্তরও কিন্তু আমরা পরপর জানবো। তো এখানে দেখো, এখানে এই লেসনটার বা প্রোজটার নাম রয়েছে কি দ্য উইন্ড ক্যাপ। উইন্ড মানে হচ্ছে বাতাস আর ক্যাপ মানে হচ্ছে কি টুপি, অর্থাৎ বাতাস টুপি বা বাতাস ভর্তি টুপি, ঠিক আছে, এরকম হচ্ছে এটার বাংলা অর্থ। এখানে প্রথমে যেটা রয়েছে লেট স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। এখানে প্রথমে লেখিকা সম্পর্কে এবং যে গল্পটা আমরা পড়বো সেটার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এখানে দেওয়া আছে, আমরা জাস্ট এটা পড়ে নেব, তারপর মূল গল্পটা পড়ে আমরা প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। দেখো এখানে বলা হচ্ছে জেন হায়াত ইয়োলেন 1939 ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। তো জেন হায়াত ইয়োলেন এনার জন্ম হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। ইজ মানে হন, অ্যান আমেরিকান অথর, অ্যান্ড মানে কি একজন, আমেরিকান অথর, অথর মানে লেখিকা বা লেখক, তো এখানে লেখিকা বলবো আমরা। তো ইনি হচ্ছেন একজন আমেরিকার একজন লেখিকা, অ্যান্ড এডিটর মানে সম্পাদক, অফ ফোকলোর, ফোকলোর মানে হচ্ছে যে লোকাচার বিদ্যা আর কি, ফ্যান্টাসি মানে কল্পনা, সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্প বিজ্ঞানের কাহিনী, অ্যান্ড চিলড্রেন্স বুক এবং শিশুদের বই। তো এই সমস্ত তিনি লেখেন আর কি, ঠিক আছে। হি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, তিনি 280টিরও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নন অফ হুইচ, এবং সেগুলোর মধ্যে সবথেকে সুপরিচিত হচ্ছে, বেস্ট নন মানে হচ্ছে সুপরিচিত, আর দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তো যে হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিল অ্যারিথমেটিক্স এগুলো হচ্ছে তার কিছু সুপরিচিত যেগুলো বই বা বিখ্যাত বই আর কি সেইগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তো দ্য প্রেজেন্ট টেক্সট, প্রেজেন্ট মানে বর্তমান, টেক্সট মানে হচ্ছে যে গল্পটা আমরা পড়বো এটাকে বলা হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে। তো যেই এই যে প্রেজেন্ট টেক্সট মানে যে গল্পটা আমরা পড়বো এটা কি, ইজ অ্যান এডিটেড ভার্সন, এটা হচ্ছে একটা এডিট করা একটা ভার্সন, অর্থাৎ কোনো জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে। অফ আর পপুলার শর্ট স্টোরি, তার একটা জনপ্রিয় ছোট শর্ট স্টোরি মানে হচ্ছে ছোট গল্প, আর পপুলার মানে জনপ্রিয়, ঠিক আছে। তো তার একটি জনপ্রিয় ছোট গল্প, অফ দ্য সেম নেম মানে একই নামের এই গল্পটা, সেটা সেম নেম বলতে তার সেই ছোট গল্পটার নামও হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। তো সেই ছোট গল্প থেকেই আমাদের এই অংশটুকু তুলে দেওয়া হয়েছে, যে অংশটা আমরা এখন পড়বো, ঠিক আছে। তো মূল গল্পটি পড়ার আগে আমাদের এখানে দুটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, জাস্ট আমি তোমাদের এগুলো জানিয়ে দিচ্ছি কি দেওয়া আছে। দেখো এখানে বলা হচ্ছে লেটস স্টার্ট, চলো শেয়ার করি। 1 নম্বরে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক লিভিং অন আ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড। তো দেখো বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, লিভিং অন শিপ অন দ্য সি অর্থাৎ সমুদ্রের জাহাজের উপরে যে থাকা বা বসবাস করা, ইজ মোর এনজয়েবল সেটা অনেক বেশি আনন্দদায়ক, এনজয়েবল মানে হচ্ছে আনন্দদায়ক আর কি, দেন লিভিং অন ল্যান্ড অর্থাৎ ডাঙায় যে আমরা বসবাস করি সেখানে বসবাস করার থেকে সমুদ্রে জাহাজে থাকাটা কি তোমার কাছে বেশি এনজয়েবল বলে মনে হয়? যদি ইয়েস হয় ইয়েস বলবে, আর যদি নো হয় তোমার 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 কাছে তাহলে নো বলবে। 2 নম্বর হচ্ছে দেখো হাউ ডু উই থিঙ্ক আওয়ার লাইভস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার। দেখো হাউ ডু ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো বা তোমার কেমন মনে হয়, আওয়ার লাইভস উড চেঞ্জ আমাদের জীবন, চেঞ্জ মানে কি পরিবর্তন হয়ে যায়, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার, যদি আমাদের থাকে ম্যাজিক পাওয়ার মানে কি জাদুকরী ক্ষমতা যদি আমাদের থাকে, টু কন্ট্রোল দ্য ওয়েদার অর্থাৎ ওয়েদার মানে কি আবহাওয়া, কন্ট্রোল মানে কন্ট্রোল করা আর কি, যদি আবহাওয়াকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে এরকম ম্যাজিক পাওয়ার যদি আমাদের কাছে থাকে তাহলে কি আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে? এটা তো তোমার কেমন মনে হয়? ঠিক আছে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার মতো করে তুমি ওর উত্তরটা তুমি বলতে পারো, ঠিক আছে। দেখো এবার আমাদের যে মূল গল্প সেটা আমরা পড়বো, লেটস রিড, চলো পড়ি। প্রথমে কি রয়েছে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার বাট হিজ মাদার উড নট টেল হিম উড নট লেট হিম গো টু দ্য সি। দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স মানে এক সময়, আর ল্যাড, ল্যাড মানে হচ্ছে এখানে ছেলে বা বালক, এক সময় একটি ছেলে ছিল, হু ওয়ান্টেড যে চাইতো, টু বি আ সেলার, সেলার মানে হচ্ছে জাহাজের নাবিক, একজন জাহাজের নাবিক হতে চাইতো,
বাট কিন্তু হিজ মাদার তার মা উড নট লেট হিম গো, কিন্তু তার মা তাকে যেতে দিত না টু দ্য সি অর্থাৎ সমুদ্রে যেতে দিত না তার মা। চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তো তার মা তাকে সি উড সেড তিনি বলতেন এখানে এই ছেলেটার মা কি বলতেন, চাইল্ড অর্থাৎ বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং অর্থাৎ সেলিং মানে কি জাহাজের নাবিক আর কি, ঠিক আছে, জাহাজ চালানো অর্থাৎ জাহাজের ব্যাপারে বা জাহাজ চালানোর ব্যাপারে তুমি কি জানো, ওকে সে সম্পর্কে তুমি কিছুই জানো না। ইউ আর আ ফার্মার্স সন, তুমি হচ্ছে একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল, অর্থাৎ দেখো ইউ নো মানে তুমি জানো দ্য টার্ন অফ দ্য সিজন মানে কি ঋতু যে পরিবর্তন হয় সেই ঋতু পরিবর্তনের ব্যাপারটা তুমি জানো, টার্ন মানে কি পরিবর্তন, অ্যান্ড দ্য স্মেল মানে গন্ধ, অফ দ্য সোয়েল মানে হচ্ছে মাটি এবং মাটির গন্ধ, এগুলো তুমি জানো, ঠিক আছে, যেহেতু তুমি একজন কৃষক বা চাষির ছেলে। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে জানো না, অর্থাৎ সমুদ্রের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, ঠিক আছে, তাই তার মা তাকে নিষেধ করতো আর কি সমুদ্রে যাওয়ার জন্য। ওকে, এরপরের লাইনে দেখো, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, তো এখানে কী বলা হচ্ছে দেখেন, নাও মানে এখন, দ্য বয় মানে ছেলেটি, হুজ নেম যার নাম, ওয়াজ জন যার নাম ছিল জন, অর্থাৎ ছেলেটির নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, হ্যাড অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, ওবেড মানে মান্য করা, হিজ মাদার সবসময় তার মাকে মেনে চলতো, মায়ের কথা শুনতো আর কি। So he went about his farm work with a heavy heart but did not again mention the sea. দেখো সো মানে কি সুতরাং, হি ওয়েন্ট মানে সে চলে যেত, অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক তার যে চাষ ফার্ম মানে খেতি বাড়ির যে কাজ সেখানে সে কাজ করতে চলে যেত, উইথ আ হেভি হার্ট মানে কি হৃদয়, আর হেভি হার্ট মানে ভগ্ন হৃদয় মানে ভারাক্রান্ত একটা মন নিয়ে সে চাষের কাজে চলে যেত, যেহেতু তার মা তাকে সমুদ্রে যাত্রায় যেতে দিতে চাইতো না। বাট কিন্তু did not again mention the কিন্তু did not again mention the sea, কিন্তু আর সে আবার সমুদ্রে যাওয়ার কথা সে আর বলতো না, ঠিক আছে, did not again আর মেনশন করতো না এই কথাটা বারবার। এরপর দেখো, ওয়ান ডে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, দেখো একদিন কি হলো, ওয়ান ডে মানে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং মানে সে হাঁটছিল, ওয়াক মানে হাঁটা, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু রয়েছে এই সেন্টেন্সটা, তো সে হাঁটছিল, ঠিক আছে, কোথায় হাঁটছিল, বিহাইন্ড মানে পিছনে, দ্য প্লাউ মানে নাঙল, সে নাঙলের পিছনে হাঁটছিল, গরুতে নাঙল টানছিল আর সে পিছনে ছিল, তো সে পিছনে হাঁটছিল। হি অল বাট রেন ওভার আ টাইনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট, দেখো হি অল বাট রেন ওভার মানে কাউকে মারিয়ে চলে যাওয়া, তো হি অল বাট রেন ওভার আ টাইনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট, ক্লড মানে হচ্ছে একটা মাটির ঢেলা, ঠিক আছে, ডার্ট মানে হচ্ছে এখানে মাটি আর কি, মাটির একটা ঢেলার উপরে একটা টার্টেল মানে কচ্ছপ, ঠিক আছে, একটা টাইনি মানে ছোট্ট, আর গ্রিন মানে সবুজ, আর সবুজ ছোট্ট কচ্ছপ ছিল যেটাকে সে প্রায় মারিয়ে চলে যাচ্ছিল আর কি, ঠিক আছে, নাঙল চাষ করছিল আর কি, তো প্রায় সেটাকে মারিয়ে চলে যাচ্ছিল, ঠিক আছে, কিন্তু কি হলো, হি প্লাকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, তো দেখো হি পিকড দ্য টার্টেল মানে কচ্ছপটিকে, আর পিকড মানে হচ্ছে তুলে নেওয়া, তো হি পিকড দ্য টার্টেল আপ, সে কচ্ছপটিকে তুলে নিল, ওকে, সেই জমি থেকে, অ্যান্ড সেট মানে রাখা আর কি, রাখলো, কোথায় রাখলো, সেট ইট এটাকে রেখে দিল, অন হিজ হেড তার মাথার উপরে, ফায়ার যেখানে, হি নিউ সে জানতো, ইট উড বি সেফ এটা সেফ মানে কি নিরাপদে থাকবে, ঠিক আছে, সে মাথার উপর রেখে দিল, নিজের মাথার উপরে। তারপর দেখো, ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, অর্থাৎ যখন হি ওয়াজ ডান মানে সে সম্পূর্ণ করলো, উইথ প্লাউইং মানে হচ্ছে কি চাষের কাজ আর কি, তার নাঙল চাষ দেওয়ার যে কাজ, সেই কাজ যখন শেষ হয়ে গেল, জন প্লাগড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, তো জন কি করলো, প্লাগড মানে হচ্ছে কোনো কিছুকে রিমুভ করা, কোনো জায়গা থেকে নিয়ে নেওয়া, ঠিক আছে, তো জন প্লাগড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে সেই কচ্ছপটিকে নামিয়ে আনলো। এরপর দেখো, টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, তো এখানে কি হলো দেখো, টু হিজ আটার সারপ্রাইজ মানে হচ্ছে কি বিস্ময়কর, ঠিক আছে, বিস্ময় আর কি, তো টু হিজ আটার মানে অত্যন্ত বিস্ময়ের সঙ্গে, হি ফাউন্ড সে দেখলো, দ্যাট ইট হ্যাড টার্নড যে এটা টার্নড মানে কি পরিবর্তন হয়ে গেছে, ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান একটা ছোট্ট সবুজ পরিমানুষে পরিণত হয়ে গেছে সেই কচ্ছপটা,
দ্যাট স্টুড মানে যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম তার হাতের, যে হাতের পাম মানে কি হাতের তালু, তার হাতের তালুতে দাঁড়িয়েছিল সেই ছোট্ট সবুজ পরি মানুষটা। অ্যান্ড বোর্ড এবং সে কী করছিল, তাকে মানে মাথা নত করে তাকে প্রণাম জানাচ্ছিল জনকে, সেই পরিটা। বোর্ড মানে হচ্ছে মাথা নত করা বা ওকে এরকম আর কি, কুঁজো হওয়া আর কি, মাথা হেড করা। এরপরে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, লেট মি টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। তো সেড দ্য ফেয়ারি মানে হচ্ছে এই পরীটা বললো, কি বললো, যে আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, ফর ইউর কাইন্ডনেস মানে তোমার দয়ার জন্য, যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। টেল মি আমাকে বলো, ইওর হার্টস ডিজায়ার তোমার মনের ইচ্ছা, হার্টস মানে কি হৃদয়, ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তোমার মনের কি ইচ্ছা রয়েছে সেটা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট এবং আমি এটা গ্রান্ট করবো বা পূর্ণ করবো তোমার মনের ইচ্ছাটা, টু ইউ ফর সেভিং মাই লাইফ আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার সেই মনের ইচ্ছাটা আমি পূরণ করবো, সেড দ্য ফেয়ারি এই ফেয়ারিটা পরীটা বললো। জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং। তো দেখো এখানে জন কি বলছে, জন বোর্ড, বোর্ড মানে কি মাথা নত করা, জনও কী করলো মাথাটা নত করলো, মাথা নত করলো, বাট সেইড নাথিং কিন্তু কিছুই বললো না। অল দোন হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। তো দেখো অল দো মানে হচ্ছে কি যদিও হিজ হার্ট তার হৃদয় বা তার মন, ইয়ার্নড মানে কি চাইতো, মনের ইচ্ছা ছিল আর কি, কি টু গো আউট টু দ্য সি তার মনের ইচ্ছা ছিল কোথায় যাওয়া, সমুদ্রে যাওয়া, ঠিক আছে, সমুদ্রে যাওয়ার একটা ইচ্ছা তার মনের মধ্যে ছিল, কিন্তু কি হলো, হি ডিড নট এক্সপ্রেস মানে প্রকাশ করা, সে প্রকাশ করতে পারলো না হিজ উইশ তার ইচ্ছাটা, উইশ মানে হচ্ছে ইচ্ছা, কিন্তু তার মনের ইচ্ছা সে প্রকাশ করলো না, সে মানে মাথা নত করে রইলো এবং কিছুই বললো না আর কি, ঠিক আছে। এরপরে দেখো দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, তো হি সেড আই সি ইউ উইশ টু গো সেলিং। তো এখানে কি বলা হচ্ছে, দ্য গ্রিন ফেয়ারি ম্যান এই সবুজ ফেয়ারি পরি মানুষটি কুড রিড মানে কি পড়া, তো কুড রিড মানে পড়তে পারতো, এখানে পড়তে পারতো বলতে বুঝতে পারতো আর কি, ঠিক আছে। আ হার্ট মানে একটা হার্ট মানে কি হৃদয় বা মনের যে ইচ্ছা, কার কি ইচ্ছা রয়েছে সেটা সে বুঝতে পারতো, ইজিলি মানে সহজেই। তো সুতরাং হি সেড সে বললো, কি বললো, আই সি মানে আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, ইউ উইশ তোমার ইচ্ছা, টু গো সেলিং অর্থাৎ সমুদ্র যাত্রায় যাওয়া তোমার মনের মধ্যে একটা ইচ্ছা রয়েছে। জনস ফেস আনসার্ড ফর হিম। তো জনস ফেস মানে হচ্ছে জনের মুখ, কী করলো, আনসার্ড মানে উত্তর দিল, ফর হিম তার জন্য, অর্থাৎ জনের অনেকে কাউকে কোনো কিছু বললে তার মুখ থেকে অনেক সময় বোঝা যায় সে হ্যাঁ বলছে কি না বলছে, তো সেটাই জনের মুখটা মানে এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে যেটা দেখে এই পরি মানুষটা বুঝতে পারলো যে জন মানে এটা বুঝতে তার মুখের ভাবটা থেকে বোঝা গেলো যে হ্যাঁ সে ঠিকই বলেছে আর কি, ঠিক আছে, অর্থাৎ তার মনের ইচ্ছা যেটা রয়েছে সমুদ্রে যাওয়া, এবং জন ইয়েস বলছে আর কি যে আমি সমুদ্র যাত্রায় যেতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম অংশটুকু আমরা পড়লাম। এবার এখানে দেখো তোমাদের কয়েকটা ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট, যেগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে মেনশন মানে কি রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশান, অর্থাৎ বেশি কিছু তথ্য না দিয়ে কোনো কিছুকে বলা বা লেখা, সেটাই হচ্ছে মেনশন, কোনো কিছু মেনশন করা। ক্লড মানে হচ্ছে লাম্প অফ আর্থ অর ক্লে, অর্থাৎ মাটির একটা ছোট্ট একটা ডেলা বা ঢেলা, ঠিক আছে, সেটাকে বলা হয় ক্লড। এরপর প্লাগড মানে হচ্ছে টু রিমুভ ফ্রম আ প্লেস অর পজিশন, কোনো স্থান থেকে বা কোনো একটা জায়গা থেকে কোনো কিছুকে রিমুভ করা বা সরিয়ে নেওয়া, সেটাকে বলা হয় প্লাগড। এরপর ইয়ার্নড মানে হচ্ছে হ্যাড স্ট্রং ডিজায়ার, মানে হচ্ছে মনের বা গভীর একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটাই হচ্ছে ইয়ার্নড, ঠিক আছে। এরপর দেখো আমাদের যেটা রয়েছে লেটস ডু, এখানে বলছে চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে এখানে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে, ঠিক আছে। তো 1 নম্বর দাগে কী দেওয়া আছে, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি অর্থাৎ ল্যাড বলতে ছেলেটি ওয়ান্টেড মানে চেয়েছিল, কি হতে চেয়েছিল, ডক্টর, স্পোর্টসম্যান না সেলার, সে সেলার হতে চেয়েছিল, জাহাজের একজন নাবিক হতে চেয়েছিল। তো এটাতে তোমরা কি করবে, এটাতে তোমরা টিক চিহ্ন দেবে, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে। 2 নম্বর হচ্ছে মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সোয়েল ফুড অর ফ্লাওয়ার, অর্থাৎ মা সে ছেলেটাকে বলেছিল যে তুমি জানো, স্মেল মানে হচ্ছে গন্ধ, কিসের গন্ধ জানো, সোয়েল ফুড না ফ্লাওয়ার, সোয়েল মানে হচ্ছে মাটির গন্ধ তুমি জানো, এটা বলেছিল, কিন্তু সে একজন চাষির ছেলে, ঠিক আছে, তো আমাদের এটা সঠিক উত্তর হবে। নাম্বার 3 জন পুট দ্য টার্টেল অন হিজ ব্যাক হেড
আওয়ার হ্যান্ড। তো জন সেই কচ্ছপটাকে মাটি থেকে তুলে নিয়ে কোথায় রেখেছিল? তার মাথায় রেখেছিল। তো অপশান বি এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে, অন হিজ হেড, এটা আমাদের সঠিক হবে। এরপর দেখো নাম্বার 4 যেটা রয়েছে, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম, হার্টস ডিজায়ার। তো দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস, অর্থাৎ পরী মানুষটি জনের জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছিল? এজ, নেম না হার্টস ডিজায়ার? তার হার্টস ডিজায়ার মানে হচ্ছে তার মনের ইচ্ছা কি, সেটা সে জানতে চেয়েছিল, ঠিক আছে, পরী মানুষটি। তো অপশান সি এটা আমাদের সঠিক উত্তর হবে এখানে। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 2তে কী দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে এই যে সেন্টেন্সগুলো বা স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে ঘটনাক্রমে এগুলো আমাদের সাজাতে হবে, ঠিক আছে। তো 1 নম্বর কী দেওয়া আছে, জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল। জন সেই ছোট্ট সবুজ কচ্ছপটির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, এটা প্রথমে দেওয়া আছে। এরপর মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন। মাদার বলেছিল জন একটা হচ্ছে চাষির ছেলে। দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি। কচ্ছপটি একটা সবুজ ছোট্ট পরিমাণুষে পরিণত হয়ে গিয়েছিল। জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন তার মাথা থেকে সবুজ সেই হচ্ছে কচ্ছপটাকে নিচে নামিয়ে এনেছিল। তারপর দেখো জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন তার মনের ইচ্ছাটাকে প্রকাশ করেনি। জন বোর্ড ব্যাক। জনও কী করেছিল? মাথা নত করেছিল। তো এখানে আমাদের সঠিক সবার প্রথমে কোনটা হবে? সবার প্রথমে আমাদের দুয়েরটা হবে, মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন, মানে মা বলেছিল যে জন হচ্ছে একজন চাষির ছেলে। ওকে, তো আমরা এখানটায় 1 নম্বর দেবো। মা বলেছিল সে জন একটা হচ্ছে চাষির ছেলে, এটা প্রথম হবে। এরপর কি হয়েছিল, জন মাঠে চলে গিয়েছিল, ঠিক আছে, চাষের কাজে, এবং সেখানে সে কী হয়েছিল, একটা সবুজ একটা কচ্ছপকে সে দেখতে পেয়েছিল, তো এটা আমাদের 2 নম্বর হবে। তো সে কচ্ছপটি তার মাথার ওপর রেখে দিয়েছিল এবং লাঙল চাষ হয়ে যাওয়ার পর সে সেটাকে আবার মাথা থেকে নামিয়ে এনেছিল, তো এটা আমাদের দেখো 3 নম্বর হবে। জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড। তো জন তার মাথা থেকে সেই কচ্ছপটাকে নিচে নামিয়ে এনেছিল, এটা 3 নম্বর হবে। তো নিচে নামিয়ে আনার ফলে কী হয়েছিল, সেই কচ্ছপটা একটা ছোট্ট সবুজ পরী মানুষে পরিণত হয়ে গিয়েছিল। তো দ্য টার্টেল চেঞ্জ টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা আমাদের 4 নম্বর হবে। একটা পরিমাণবে পরিণত হয়েছিল। তো পরিমাণবে পরিণত হওয়ার পর সেই পরী জনকে বলেছিল যে তোমার মনের ইচ্ছা কী, সেটা জিজ্ঞাসা করেছিল। তো জন সেটা শুনে মাথা নত করেছিল। তো জন বোর্ড ব্যাক, এটা আমাদের 5 নম্বর হবে, ঠিক আছে। মাথা নত করার পর কী হবে, সে কিন্তু তার মনের ইচ্ছা কী সেটা বলেনি আর কি। তো জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন তার যে মনের ইচ্ছা কী সেটা বলেনি, তো এটা আমাদের হবে 6 নম্বর। তো আমরা এটা এখানে 6 নম্বর দিলাম। তো দেখো এখানে 1 2 3, এটা 4, এটা 5 নম্বর, এটা 6 নম্বর হবে, ঠিক আছে। এভাবে আমরা পরপর এগুলোকে সাজালাম। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 3 যেটা রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচে একটি প্রশ্ন দেওয়া আছে, এটার উত্তর লিখতে বলা হচ্ছে। তো প্রশ্নটায় কী বলা হচ্ছে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড। তো হোয়াই ডু ইউ থিঙ্ক মানে তুমি কেন মনে করো যে জন সেই কচ্ছপটাকে তার মাথায় রেখেছিল যে সেখানে নিরাপদে থাকবে, এটা তোমার কেন মনে হয় যে মাথায় রাখলে সে নিরাপদে থাকবে? তো নিচে রেখে দিলে কী হতো, সেটা লাঙল চষার ফলে সে আঘাত পেত। তো জন এই জন্যই ভেবেছিল যে মাথায় রাখলে সে নিরাপদে থাকবে। তো দেখো উত্তরটা আমরা এখানে লিখেছি, দেখো আই থিঙ্ক জন থট, মানে আমি মনে করি জন ভেবেছিল দ্যাট ইট মাইট গেট ইনজুরেড, এটা মানে আহত হতে পারে ডিউরিং দ্য প্লাউইং মানে লাঙল চষার সময়। দেয়ার ফর সেই জন্য হি পুট দ্য টার্টেল অন হিজ হেড, সেই জন্য সে এই কচ্ছপটিকে নিজের মাথার উপরে রেখে দিয়েছিল জন। ওকে, তো এটা আমাদের উত্তর, আমরা এটা লিখতে হবে। তো আমরা এখানে দেখো উত্তরটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো এরপর আমাদের যেটা রয়েছে দেখো, লেটস কন্টিনিউ। তারপরের যে অংশটা আমাদের এখানে দেওয়া আছে সেটা আমরা পড়ব। এখানে কি রয়েছে, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। তো এখানে কি বলা হচ্ছে, সিন্স মানে যেহেতু, ইউ পুট মি তুমি আমাকে রেখেছিলে, অন ইউর হেড তোমার মাথার ওপরে, লাইক আ হ্যাট একটা টুপির মতো, হ্যাট মানে টুপি, একটা টুপির মতো রেখেছিলে, টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেবো, গিভ মানে হচ্ছে দেওয়া, তো আমি তোমাকে দেবো আর ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ মানে টুপি, আর ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, আমি তোমাকে একটি আলাদা রকমের টুপি দেবো, ইন রিটার্ন মানে হচ্ছে পরিবর্তে। যেহেতু তুমি আমাকে আমার প্রাণ বাঁচিয়েছো, তো আমি তোমাকে একটা টুপির মতো মাথায় রেখেছিল, তো আমি তোমাকে একটা টুপি দেবো, একটা অন্য রকমের একটা টুপি তোমাকে দেবো, এই পরিমাণটা জনকে বলছে, ঠিক আছে। দ্য কাইন্ড সেলার্স
মোস্ট ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা। যে ধরনের টুপি সেলার্স মানে হচ্ছে নাবিকরা, জাহাজের নাবিকদের মানে পাওয়ার ইচ্ছা আর কি, তাদের মনের ইচ্ছা, মানে সেই ধরনের টুপি হলে, যে ধরনের টুপি হলে জাহাজের নাবিকদের খুব সুবিধা হয় আর কি, সেরকম টুপি আমি তোমাকে একটা দেবো। আ ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ একটা টুপি ফুল অফ উইন্ড, যেটা হচ্ছে বাতাস ভর্তি টুপি, যে টুপির মধ্যে বাতাস ভর্তি থাকবে। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা ওয়ার্নিং রয়েছে, একটা ওয়ার্নিং মানে সতর্কবাণী, একটা সতর্কবাণী রয়েছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। তো দেখো, নো হিউম্যান হ্যান্ড মানে কোনো মানুষের হাত, উইল এভার বি এবল কখনোই সক্ষম হবে না বা সমর্থ হবে না, টু টেক ইট অফ এটাকে সরিয়ে নিতে বা এটাকে খুলে ফেলতে। কোনো মানুষের হাত কিন্তু তোমার মাথার থেকে এই টুপিটাকে খুলতে পারবে না, এই একটা কন্ডিশন রয়েছে। এরপরে দেখো, দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। তো দেখো, দেন মানে হচ্ছে তারপর, উইথ আ ব্লিঙ্ক মানে চোখের পলক, চোখের পলক ফেলে না সেরকম। তো এক পলকের মধ্যে কি হলো, দ্য ফেয়ারি ম্যান সেই পরী মানুষটা ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া, লিভিং রেখে দিয়ে গিয়ে, আর স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, আর স্ট্রাইপ মানে হচ্ছে ডোরা কাটা, ক্যাপ মানে টুপি, একটা ডোরা কাটা টুপি, বিহাইন্ড মানে পিছনে একটা ডোরা কাটা টুপি রেখে দিয়ে সেই পরী মানুষটা এক পলকের মধ্যে উধাও হয়ে গেল। এরপর দেখো, ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড রেন হোম টু টেল হিজ মাদার। তো ইয়াং জন, এই যুবক জন কি করলো, পুট দ্য ক্যাপ মানে ক্যাপটাকে রাখলো বা অন হিজ হেড তার মাথাতে রাখলো বা মাথায় ক্যাপটা পরে নিল আর কি, অ্যান্ড রেন হোম এবং ছুটে বাড়ি চলে গেল, টু টেল মানে বলতে, হিজ মাদার তার মাকে, টেল মানে হচ্ছে বলা, তো তার মাকে বলার জন্য সে ছুটে বাড়ি চলে গেল। এরপর দেখো, নো গুড উইল কাম টু দ্য উইন্ড ক্যাপ সি সেড। তো তিনি বলতে এখানে জনের মা বললেন, কি বললেন, নো গুড মানে কোনো ভালো, নো গুড উইল কাম, গুড মানে হচ্ছে ভালো, অর্থাৎ নো গুড উইল কাম মানে হচ্ছে কোনো ভালো এর দ্বারা হবে না, অফ দ্য উইন্ড ক্যাপ এই যে বাতাস টুপি তোমাকে দিয়েছে পরিমাণস, এর দ্বারা কোনো ভালো কিছুই তোমার মানে হবে না, সি সেড তিনি বললেন, জনের মা বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ দ্য কসান্স মানে হচ্ছে এখানে সতর্কবাণী, ঠিক আছে। দেখো, বাট মানে কিন্তু, দ্য ল্যাড মানে বালকটি, অর্থাৎ জনের কথা বলা হচ্ছে এখানে, উড হ্যাভ নান অফ হার কসান্স মানে তার মা যতই এরকম সতর্ক বার্তা দিল যে এই টুপির দ্বারা তোমার কিছুই হবে না, তো সেই কথাতে সে কোনো কর্ণপাত করলো না। তো দ্য ভেরি নেক্সট ডে মানে ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই যে সেলার্স ক্যাপ মানে নাবিকের টুপি যেটা তাকে দিয়েছিল, সেই টুপিটা পরে নিয়ে, মাথায় পরে নিয়ে, হি রেন অফ টু দ্য সি, সে সমুদ্রের দিকে ছুটে গেল। অন সিং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। দেখো, অন সিং মানে দেখে, অন সি মানে হচ্ছে দেখা, তো অন সিং মানে দেখে, আর শিপ মানে একটা জাহাজকে দেখে, অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, নিয়ার মানে শোর মানে হচ্ছে এখানে সমুদ্রের যে তীর, যেখানে হচ্ছে জাহাজ নোঙর করা থাকে, অ্যাঙ্কার্ড মানে হচ্ছে জাহাজ নোঙর করা, আর নিয়ার মানে হচ্ছে কাছে, তো একটা সমুদ্রের তীরের কাছে একটা জাহাজ নোঙর করা আছে, এটা দেখতে পেয়ে কি রিকোয়েস্টেড সে অনুরোধ করলো, সে বলতে এখানে জন অনুরোধ করলো দ্য ক্যাপ্টেন অর্থাৎ জাহাজের ক্যাপ্টেনকে, টু টেক হিম তাকে নিয়ে যেতে, টেক মানে হচ্ছে নেওয়া বা নিয়ে যাওয়া, তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো, অ্যালং মানে হচ্ছে সঙ্গে, তাদের সঙ্গে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো জন। তো দেখো, থাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা। তো থাস মানে হচ্ছে এইভাবে, বিগেন মানে হচ্ছে শুরু হলো, হিজ মানে হচ্ছে তার বলতে এখানে জনের, ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট এভার মানে সর্বপ্রথম, সি ভয়েজ এইভাবে জনের সর্বপ্রথম যে সমুদ্র যাত্রা সেটা শুরু হলো। এর পরের লাইনে কি রয়েছে, ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। তো দেখো, এখানে বলা হচ্ছে ওয়েল মানে কি, আচ্ছা, দ্য উইন্ড ক্যাপ মানে বাতাস টুপিটা, ওয়ার্কড মানে হচ্ছে কাজ করেছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড যেরকম ফেয়ারি যে বা পরি বলেছিল ঠিক সেরকম কাজ করেছিল কিন্তু এই উইন্ড ক্যাপটা বা টুপিটা, বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন কিন্তু যে একটা কন্ডিশন ছিল, মানে একটা শর্ত ছিল, সেটা কি হলো, প্রিভেল মানে কিন্তু সেটা জারি রইলো, প্রিভেল মানে সেই শর্তটাও কিন্তু জারি রইলো, সেই শর্তটা কি, কোনো মানুষের হাত কিন্তু সেই জনের মাথা থেকে টুপিটা খুলে ফেলতে পারবে না, এই শর্তটা কিন্তু রইলো, ঠিক আছে। তো এরপরের লাইনে কি বলা হচ্ছে, নাও দ্যাট ওয়াজ বোথ হ্যাড বোথ ব্যাড অ্যান্ড গুড।
তো নাও মানে এখন দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। ব্যাড মানে হচ্ছে খারাপ আর গুড মানে হচ্ছে ভালো। তো এই যে ব্যাপারটা রয়েছে, এই যে কন্ডিশনটা ছিল যে কোনো মানুষের হাত জনের মাথা থেকে টুপিটা খুলে ফেলতে পারবে না, এটার মধ্যে একটা ভালো দিক ছিল এবং একটা খারাপ দিকও ছিল। তো কী রয়েছে সেই ভালো দিক আর খারাপ দিক? ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। দেখো ইট ওয়াজ ব্যাড মানে এটা খারাপ ছিল, বিকজ কারণটা কি? খারাপ থাকার কারণ হচ্ছে জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ। জন না তার সেই টুপিটাকে মাথা থেকে খুলতে পারতো বিফোর দ্য ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেনের সামনে গেলে কি মাথা থেকে টুপি খুলতে হয়, কিন্তু জন সেই ক্যাপ্টেনের সামনে কিন্তু গিয়ে টুপিটা খুলতে পারতো না, যেহেতু সেই কন্ডিশনটা ছিল। নর অ্যাট বেড টাইম, না বেড টাইম মানে ঘুমানোর সময়, যখন জন ঘুমাতে যেত তখনই কিন্তু সে তার মাথা থেকে টুপিটা খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নিদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। তো এই লাইনে কী বলা হচ্ছে? অ্যান্ড এবং ইট ওয়াজ গুড, এটা ছিল ভালো, এবং এর ভালো দিকটা কী ছিল? বিকজ মানে কারণ হচ্ছে, এর ভালো দিকের কারণটা কি না, নিদার কুড হি লুজ দ্য ক্যাপ, না তার সেই ক্যাপটা হারিয়ে যেত বা হারিয়ে যাওয়ার কোনো ভয় ছিল, লুজ মানে হচ্ছে হারিয়ে যাওয়া, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, স্টোলেন মানে হচ্ছে চুরি করা, না এই ক্যাপটা চুরি হয়ে যাওয়ার কোনো ভয় ছিল তার কাছ থেকে। এটা একটা ভালো দিক ছিল। অর্থাৎ সে একটা খারাপ দিকটা কী ছিল? সে ক্যাপ্টেনের কাছে তার টুপিটা খুলতে পারতো না এবং ঘুমানোর সময়তেও টুপিটা খুলতে পারতো না। এবং ভালো দিকটা কি? যেহেতু সে কোনো মানুষের হাত তার মাথা থেকে টুপিটা খুলতে পারবে না, তা সেটা চুরি হয়ে যাওয়ারও ভয় ছিল না এবং হারিয়ে যাওয়ারও কোনো ভয় ছিল না। ঠিক আছে? তো এরপর দেখো নেক্সট লাইনে কী রয়েছে? সিন্স ইট ওয়াজ উইন্ড that sailors called for and wind that John could supply, he soon became very popular. তো সিন্স যেহেতু ইট ওয়াজ এটা ছিল, উইন্ড মানে বাতাস, দ্যাট সেলার্স কল ফর, অর্থাৎ কল ফর মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু চাওয়া বা প্রয়োজন আর কি। সেলার্স মানে নাবিক, যেহেতু এই নাবিকদের কী প্রয়োজন? বাতাস প্রয়োজন, পালে হচ্ছে বাতাস লাগবে তবে তো জাহাজ যাবে সেই পালতোলা জাহাজে। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং সেই বাতাস জন সাপ্লাই করতে পারতো মানে সরবরাহ করতে পারতো, যেহেতু তার টুপিতে বাতাস ভর্তি রয়েছে, সেই বাতাস জন সরবরাহ করতো। হি সুন বিকেম, সে সুন মানে হচ্ছে খুব শীঘ্রই, বিকেম মানে হচ্ছে পরিণত হলো, ভেরি পপুলার খুব জনপ্রিয় হয়ে উঠলো জন সবার কাছে, যেহেতু জন জাহাজকে বাতাস দিতে পারতো এবং জাহাজ চলতো। এরপর দেখো ওয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। তো ওয়েন মানে যখন, টুইস্ট মানে হচ্ছে দোমড়ানো বা মোচড়ানো এরকম। তো যখন সে দ্য টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে ক্যাপটাকে মানে টুইস্ট করতো বা দোমড়াতো আর কি বা মোচড়াতো, তখন কি হতো? হি কুড সামন মানে হচ্ছে ডেকে আনা, সে ডেকে আনতে পারতো দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, অর্থাৎ পূর্ব দিকের বাতাসকে এবং পশ্চিম দিকের বাতাসকে। সে যখন চাইতো পূর্ব দিকের বাতাসকে ডেকে আনতে, তখন সে পূর্ব দিকে মানে বাতাস তার টুপিটাকে দুমড়ে দিত, আর পশ্চিম দিকের বাতাস চাইলে পশ্চিম দিকে দুমড়ে দিত, মানে যখন যেদিক থেকে বাতাসের প্রয়োজন হতো সেদিকে সে বাতাস মানে বইতে পারতো আর কি। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। দেখো হি কুড অলসো টার্ন ইট টু কল, এবং সে এটাকে এভাবে ঘোরাতে পারতো বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, অর্থাৎ পূর্ব দিকের বাতাস এবং নর্থ বলতে উত্তর আর সাউথ মানে দক্ষিণ। তো উত্তর দিক থেকে যদি সে চাইতো বাতাস বইতে এবং দক্ষিণ দিক থেকে বাতাস ডেকে আনতে চাইতো, তো সেটাও সে করতে পারতো, সেইভাবে সে টুপিটাকে ঘুরিয়ে দিত। এরপর দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাসোর। দেখো দ্য ক্যাপ্টেন মানে হচ্ছে জাহাজের ক্যাপ্টেন বলতে জাহাজের যে ক্যাপ্টেন থাকে সেই ক্যাপ্টেন, উড দেয়ারফর মানে সেই জন্য নেভার পার্ট উইথ, এখানে পার্ট উইথ এটার মানে হচ্ছে হাত ছাড়া করা আর কি। ঠিক আছে? সে হাত ছাড়া করতে কখনোই, নেভার মানে কখনোই হাত ছাড়া করতে চাইতো না হিজ প্রাইজড সেলার। প্রাইজড মানে হচ্ছে এখানে মূল্যবান আর কি। ঠিক আছে? প্রাইজড সেলার মানে হচ্ছে নাবিক, তো এখানে এই সেলার বলতে এখানে আমাদের জনের কথা বলা হচ্ছে, তার সেই মূল্যবান নাবিককে সে কখনোই হাতছাড়া করতে চাইতো না। অ্যান্ড লেট হিম অ্যাসোর, এবং সে তাকে অ্যাসোর মানে হচ্ছে মানে ডাঙাতে যেতে দিত না। ঠিক আছে? নদীর তীরে বা সমুদ্র থেকে ডাঙায় যেতে দিত না।
যেহেতু তার সবসময় জনকে প্রয়োজন হতো বাতাস দেওয়ার জন্য, এই জন্যই ক্যাপ্টেন কখনোই মানে জনকে হাতছাড়া করতো না এবং তাকে সমুদ্রের বাইরে বা ডাঙাতে যেতে দিত না। এরপরে দেখো, ফর আ ইয়ার অ্যান্ড আ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। তো ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, ফর আ ইয়ার মানে ইয়ার মানে বছর, আর ডে মানে হচ্ছে দিন, আর ফর মানে হচ্ছে জন্য। তো 1 বছর এবং 1 দিনের জন্য ইয়াং জন, এই যুবক জন, ডিড নট সেট, সেট মানে হচ্ছে রাখা, সে রাখেনি কি, ফুট মানে হচ্ছে পা, অন ল্যান্ড মানে মাটিতে, অর্থাৎ 1 বছর এবং 1 দিনের জন্য সে ডাঙাতে বা মাটিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য টার্নিং অফ দ্য ওয়েভস। তো হি স, সে দেখেছিল, নাথিং মানে কোনো কিছু, অর্থাৎ কোনো কিছুই দেখেনি, বাট শুধুমাত্র, বাট মানে কিন্তু, দ্য টার্নিং অফ দ্য ওয়েভস, ওয়েভস মানে হচ্ছে ঢেউ, টার্নিং মানে হচ্ছে যে উথাল পাথাল যে ঢেউ, ঠিক আছে, সমুদ্রের যে ঢেউয়ের উথাল পাথাল, সেই উথাল পাথাল ঢেউ ছাড়া সে কিন্তু আর কিছুই দেখতে পেত না, যেহেতু মহাসমুদ্রে সে সবসময় থাকতো। এরপর দেখো, শুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। তো শুন মানে শীঘ্রই, দেয়ার গ্রিউ, গ্রিউ মানে হচ্ছে বেড়ে উঠলো, ইন হিজ হার্ট তার হৃদয়ে বা মনে, আ স্ট্রং ডিজায়ার একটা কঠিন একটা আকাঙ্ক্ষা জেগে উঠলো, টু সি দ্য ল্যান্ড, অর্থাৎ ল্যান্ড মানে কি ভূমি, ভূমিকে দেখার একটা কঠিন বা কঠোর একটা তার মনের মধ্যে ইচ্ছা জেগে উঠলো, ঠিক আছে, যেহেতু সে 1 বছর 1 মাস 1 দিন হয়ে গেল যে সমুদ্রে রয়েছে, সে ডাঙার কোনো কিছুই দেখেনি। তো তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে তার ডাঙায় যাবে এরকম, ঠিক আছে, সমুদ্র থেকে। তো এটা আমরা দ্বিতীয় অংশ যেটা ছিল সেটা পড়লাম, এবং এর যে এখানে কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে বা কিছু শব্দ দেওয়া আছে, তার অর্থগুলো দেখো, আমি তোমাদের এখান থেকে বলে দিচ্ছি। প্রথমে রয়েছে ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হচ্ছে ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি। আমরা ওপেন মানে হচ্ছে খোলা, আর শাট মানে বন্ধ করা, আইজ মানে চোখ, ভেরি কুইকলি মানে খুব তাড়াতাড়ি, আমরা যেমন আমাদের চোখের যে পাতাগুলো খুব তাড়াতাড়ি একবার বন্ধ করি একবার খুলি, সেটাকেই বলা হচ্ছে ব্লিঙ্ক, ঠিক আছে, চোখের পলক ফেলা। এরপর কশনস মানে হচ্ছে ওয়ার্নিং, মানে সতর্কবাণী আর কি, ওয়ার্নিংস। অ্যাঙ্কার্ড মানে হেল্ড আ শিপ ফার্মলি ইন পজিশন, হেল্ড মানে হচ্ছে ধরে রাখা বা বেঁধে রাখা একটা শিপকে, ফার্মলি মানে হচ্ছে শক্ত করে, কোনো পজিশনে বা কোনো একটা জায়গায় একটা জাহাজকে শক্ত করে বেঁধে রাখা, সেটাকেই বলা হয় অ্যাঙ্কার্ড, বা নোঙর করে রাখা জাহাজকে। এরপর প্রিভেলড মানে হচ্ছে এক্সিস্টেড, ঠিক আছে, প্রিভেলড মানে হচ্ছে এক্সিস্টেড, বা কোনো কিছু একটা বহাল রাখা আর কি, ঠিক আছে, থাকা আর কি, এরকম। এরপর দেখো, টুইস্টেড মানে কি, বেন্ট ইনটু আ পার্টিকুলার শেপ, মানে একটা নির্দিষ্ট একটা আকারে একটা বেন্ট হওয়া মানে হচ্ছে পাকানো আর কি, ঠিক আছে, সেটাই হচ্ছে টুইস্টেড। সামান মানে অর্ডার টু অ্যাপিয়ার, মানে হচ্ছে কোনো কিছু আসার জন্য কাউকে আদেশ দেওয়া, সেটা হচ্ছে সামান। এরপর প্রাইজড মানে ভেরি ভ্যালুয়েবল, খুব মূল্যবান, প্রাইজড মানে খুব মূল্যবান আর কি, বা ভেরি ভ্যালুয়েবল। অ্যাসোর মানে হচ্ছে কাম অন ল্যান্ড, অ্যাসোর এখানে মানে হচ্ছে কাম অন ল্যান্ড মানে হচ্ছে ভূমিতে বা ডাঙাতে আসা। টার্নিং মানে কি, মুভিং ভায়োলেন্টলি, মুভিং মানে হচ্ছে নড়াচড়া করা, ভায়োলেন্টলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে নড়াচড়া করা, যেমন এখানে ঢেউয়ের কথা বলা হয়েছে, টার্নিং ওয়েভস মানে হচ্ছে উথাল পাথাল ঢেউ আর কি, তো সেই উথাল পাথাল বোঝাতে এখানে টার্নিং এই ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। তারপর দেখো, লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1-এ আমাদের অ্যাক্টিভিটি 4 এটা দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যে আমরা আগের যে অংশটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এই সম্পূর্ণ করতে হবে এই বাক্যগুলোকে। তো নাম্বার এতে কী দেওয়া আছে, দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার, যে টুপি মানে জাহাজের নাবিকরা মানে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, কী টুপি তাদের ছিল, মানে সেটা হচ্ছে বাতাস ভর্তি একটা টুপি তাদের মানে প্রয়োজন। তো আমরা এখানে কি লিখবো, দ্য ক্যাপ দ্যাট সেলার্স মাস্ট ডিজায়ার আ ক্যাপ, ওকে, লিখবো আমরা আ ক্যাপ ফুল অফ FULL, ফুল অফ উইন্ড WIND। তো দেখো, জাহাজের নাবিকরা কি চাইতো, একটা ক্যাপ বা টুপি চাইতো যেটা হচ্ছে বাতাস ভর্তি থাকবে। তো আ ক্যাপ ফুল অফ উইন্ড মানে বাতাস ভর্তি একটা টুপি, এটা পাওয়ার তাদের ইচ্ছা থাকতো আর কি। তো এই অংশ এটা কি, পরের অংশটা আমরা আমাদের যেটা পড়লাম আমরা কি, ঠিক আছে, সেই তার মধ্যেই রয়েছে, তোমরা খুঁজে নিয়ে লিখবে, ওকে, সেখানে পেয়ে যাবে, দেখবে। নাম্বার বিতে দেওয়া আছে, সিং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর। তো সিং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর মানে সমুদ্রের তীরে একটা জাহাজকে নোঙর করা থাকতে দেখে জন কি করেছিল, জন সেখানে ছুটে সেই নাবিকের ক্যাপ্টেনের কাছে গিয়েছিল এবং বলেছিল যে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, ঠিক আছে। তো সেটা আমাদের লিখতে হবে। তো দেখো, উত্তরগুলো আমি তোমাদের এখানে লিখে রেখেছি তোমাদের জন্য, তো আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
প্রথম অংশটা ইজ আ ক্যাপ ফুল অফ উইন্ড। তো এখানে আমাদের একটা ইজ লিখতে হবে, ঠিক আছে, ভার্বটা দেওয়া হয়নি। তো ইজ আ ক্যাপ ফুল অফ উইন্ড, এটা হবে আমাদের প্রথমটা উত্তর। তারপর যেটা দ্বিতীয় রয়েছে 2 নম্বরের উত্তরটা দেখো। তো এটা কী হবে, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। জন এই ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করেছিল যে তাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তো এটা বলেছিল, তো আমরা এখানে এটা লিখলাম। দেখো, সিং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। এটা আমাদের প্রথমে এই লেটারটা ক্যাপিটাল লেটার, সরি স্মল লেটারে লিখবে, ঠিক আছে, এটাকে স্মল লেটার লিখতে হবে। পরের প্রশ্নটা আমরা দেখব কি রয়েছে এখানে, আমরা এটার উত্তর লিখলাম। নেক্সট হচ্ছে, এরপর দেখো নাম্বার সিতে, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন, মানে হচ্ছে ক্যাপটাকে টুইস্ট করে বা বাঁকিয়ে বা দমড়িয়ে মুচড়িয়ে জন কী করতে পারতো, পূর্ব দিকের এবং পশ্চিম দিকের বা উত্তর দক্ষিণের বাতাসকে সে আনতে পারতো, ঠিক আছে। তো সেটা আমাদের লিখতে হবে। তো দেখো আমি এখানে লিখছি দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এই পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাসকে সে রাখতে পারতো। তো এই অংশটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। এরপর দেখো নাম্বার ডিতে রয়েছে, জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ। তো জন ডিজায়ার্ড মানে হচ্ছে জনের মনে ইচ্ছা জেগেছিল, টু সি মানে দেখতে, দ্য ল্যান্ড মানে হচ্ছে ভূমি বা ডাঙা, বিকজ কারণটা কি, কারণ হচ্ছে সে 1 বছর 1 দিন হয়ে গেল সে সমুদ্রেতে রয়েছে, সে ডাঙাতে যায়নি, তার জন্য তার মনের ইচ্ছা জেগেছিল। তো সেটা প্যাসেজের মধ্যে রয়েছে, আমরা এখান থেকে তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো আমরা কি লিখবো, হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, সে 1 বছর 1 দিন হয়ে গেল ডাঙাতে পা রাখেনি, তার জন্য তার মনে ডাঙাতে যাওয়ার ইচ্ছা জেগেছিল। তো এটা আমরা এখানটায় লিখলাম, ঠিক আছে। এই অংশ তোমরা বই থেকে প্যাসেজ থেকে দেখে দেখেই কিন্তু লিখে দিতে পারবে, ওকে। এরপর অ্যাক্টিভিটি 5-এ কী দেওয়া আছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, অর্থাৎ পরি মানুষটি কেন জনকে তার সেই টুপিটা অফার করেছিল, বা টুপিটা উইন্ড ক্যাপ মানে হচ্ছে বাতাস টুপি দিয়েছিল কেন, কারণ হচ্ছে সে তার প্রাণ বাঁচিয়েছিল, ঠিক আছে। জন পরিটার সেই কচ্ছপের প্রাণ বাঁচিয়েছিল, সেটা একটা হচ্ছে পরি ছিল, তার জন্য সে টুপিটা দিয়েছিল। তো আমরা এটা উত্তরটা দেখো কীভাবে লিখবো, জন প্লেসড দ্য ফেয়ারি ম্যান টু হিজ হেড টু এনশিওর হিজ সেফটি, দ্যাট ইজ ওয়াই দ্য ফেয়ারি ম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ, এই জন্য হচ্ছে জনকে সে এটা দিয়েছিল আর কি, টুপিটা দিয়েছিল, ঠিক আছে। উত্তরটা আমি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে, এভাবে লিখলাম আমি। এরপরের যে প্রশ্ন দেখো সেটা নাম্বার বিতে কি প্রশ্ন দেওয়া আছে, নাম্বার বিতে রয়েছে, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, অর্থাৎ এই যে বাতাস টুপিটা দিয়েছিল এর মধ্যে কন্ডিশন বা শর্তটা কী ছিল, যে কোনো মানুষের হাত এটাকে তুলতে পারবে না, এটাই শর্ত ছিল, ঠিক আছে। তো সেটা আমরা এখানে লিখেছি, দেখো দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড টু দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল টু রিমুভ ইট ফ্রম হিজ হেড, এই অংশটা আমাদের উত্তর লিখতে হবে এখানে, ঠিক আছে। তো এর উত্তরটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, এখানটা তোমাদের জন্য লিখে দিলাম। নাম্বার সিতে যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে এটা দেখব। নাম্বার সিতে দেখো রয়েছে, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার, অর্থাৎ জন এই জাহাজের নাবিকদের মাঝে সে পপুলার জনপ্রিয় হয়ে উঠেছিল কেন, কারণ সে বাতাস দিতে পারতো, পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উত্তর দক্ষিণ যেদিক থেকে খুশি সে বাতাস দিতে পারতো, তার জন্য সে পপুলার হয়ে উঠেছিল। তো দেখো আমরা উত্তরটা লিখেছি, জন, এখানে দেখো জন কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, অর্থাৎ জন বাতাস সাপ্লাই করতে পারতো যেটা নাবিকদের প্রয়োজন। ফর দিস, অর্থাৎ এই জন্য জন বিকেম পপুলার উইথ দ্য সেলার, এই জন্য জন এই নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, ঠিক আছে। দেখো উত্তরটা আমরা এখানে লিখলাম। এরপর রয়েছে আমাদের যে পরের অংশ সেটা আমরা পড়বো এবার। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। পরের যে অংশটা সেটা দেখো, আমি এটাকে একটু ঠিক করে দিই। এরপর দেখো, এরপর রয়েছে লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। এরপর পরের অংশটা হচ্ছে 3 নম্বর আমাদের অংশ রয়েছে, ঠিক আছে, তৃতীয় অংশটা, তৃতীয় পার্ট এটা। এখানে কি বলা হচ্ছে, ও লেট মি গো অ্যাসোর জাস্ট ফর 1 ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। দেখো ও মানে
এখানে জন বলছে, ঠিক আছে, ও লেট মি গো, ও আমাকে যেতে দাও, অ্যাসোল মানে হচ্ছে ভূমিতে, ঠিক আছে, ডাঙায় আর কি, জাস্ট ফর ওয়ান ডে, শুধুমাত্র একদিনের জন্য। হি বেগড মানে সে ভিক্ষা চাইলো বা প্রার্থনা করলো এরকম। দ্য ক্যাপ্টেন অর্থাৎ ক্যাপ্টেনের কাছে, ওয়েন মানে যখন, দে হ্যাড সাইটেড মানে হচ্ছে দৃশ্যমান, বা তারা যখন দেখতে পেল আর কি, ল্যান্ড মানে ডাঙা যখন তারা দেখতে পেল, তখন জনকে জাহাজের ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করলো যে আমাকে একদিনের জন্য অন্তত ডাঙাতে যেতে দাও। হি প্রমাইসড হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। দেখো, হি প্রমাইসড মানে সে প্রতিজ্ঞা করলো, কে জন প্রতিজ্ঞা করলো, প্রমাইসড মানে প্রতিজ্ঞা করা, সে প্রতিজ্ঞা করলো, হি উড রিটার্ন সে ফিরে আসবে, বাট দ্য ক্যাপ্টেন কিন্তু জাহাজের ক্যাপ্টেন ওয়াজ আনমুভড সে অনড় রইল, সে জনকে যেতে যেতে দিল না। হাউ এভার যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং ফর দ্য ল্যান্ড। তো যাই হোক, দেখো, জন কুড নট স্টপ, জন থামালো না বা থামাতে পারলো না, ড্রিমিং মানে স্বপ্ন দেখা, ড্রিমিং অফ দ্য ল্যান্ড অর্থাৎ ডাঙাতে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখা সে বন্ধ করতে পারলো না। এরপর ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং আগেন। দেখো, ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন, কোয়াইট মানে একটি শান্ত, একটা আফটারনুন মানে বিকেল বেলায়, কী হলো, হি লে ফাস্ট অ্যাসলিপ সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো, জন ঘুমিয়ে পড়লো আর কি। অ্যান্ড এবং ফেল টু ড্রিমিং আগেন, ড্রিম মানে কি স্বপ্ন দেখা, আগেন মানে আবার, এবং আবার সে স্বপ্ন দেখতে শুরু করলো ঘুমিয়ে ঘুমিয়ে। কি unknown to him the ship stood offshore from his old farm। তো unknown to him, unknown মানে যে অপরিচিত বা অজানা, তার কাছে এটা অজানা ছিল, যেহেতু সে ঘুমিয়েছিল তখন সেই সময়। তো কী হয়েছিল, দ্য শিপ স্টুড অ্যাশোর, তো সেই জাহাজ অফশোর, দ্য শিপ স্টুড অফশোর, তো জাহাজটা সেই সময় কোথায় দাঁড়িয়েছিল, সেই সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল, ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যেখানে পুরনো ফার্ম ছিল, পুরনো খেতিবাড়ি ছিল জনের, সেই পুরনো খেতিবাড়ির কাছাকাছি বা কাছাকাছি তীরে জাহাজটা দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। এখানে কি বলা হচ্ছে, দেখো, ইন জনস ড্রিম মানে হচ্ছে জনের স্বপ্নে, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, জনের স্বপ্নে, দ্য সিজনস ঋতুগুলি, টার্নড মানে হচ্ছে পরিবর্তন হচ্ছিল, র্যাপিডলি মানে দ্রুততার সঙ্গে বারে বারে পরিবর্তন হচ্ছিল ঋতুগুলো, অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেকবার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, জন ও তার বিছানায় সেইভাবে মানে ওলট পালট করছিল, একবার এদিক করছিল একবার ওদিক করছিল। কনসিকুয়েন্টলি মানে তার ফলস্বরূপ কী হলো, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথাতে যে টুপিটা ছিল, টুইস্টেড, সেটা টুইস্ট মানে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে এদিক ওদিক, টুপিটা হচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, যেহেতু সে এদিক ওদিক করছিল বিছানায় শুয়ে শুয়ে। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। তো দেখো, ইট কল্ড আপ মানে কল্ড আপ হচ্ছে এটা ডেকে আনলো, কি, আর স্কোয়াল মানে হচ্ছে ঝড় ডেকে আনলো, যেহেতু এই টুপিটা এদিক ওদিক দুমড়িয়ে মুচড়ে যাচ্ছিলো, যার ফলে সেখান থেকে প্রচণ্ড বাতাস নেমে আসলো, বাতাস আসছিল আর কি। তো তার ফলে স্কোয়াল মানে হচ্ছে ঝড় উঠে আসলো, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থেকে, আকাশ পরিষ্কার কিন্তু প্রচণ্ড ঝড় উঠলো আর কি। দ্যাট হিট যেটা আঘাত করলো, হিট মানে আঘাত করা, দ্য শিপ মানে জাহাজকে, উইদাউট আ ওয়ার্নিং কোনো রকম সতর্কবাণী না দিয়েই, মানে কোনো রকম জাহাজে কোনো বিপদ সংকুল হলে জাহাজের সতর্কবাণী তাকে হুইসেল পড়ে আর কি, তো সেরকম কোনো সতর্ক ছাড়াই জাহাজে মানে হিট করলো এই মানে ঝড় আর কি, ঝড় লাগলো আর কি জাহাজের গায়ে। দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য পার্স। তো দ্য উইন্ড মানে বাতাস, হ্যাড বিন হুইলিং মানে হচ্ছে ঘুরপাক খাইয়ে দেওয়া, ঘুরপাক খাইয়ে দিচ্ছিল, অ্যাবাউট দ্য বোট মানে হচ্ছে বোটটিকে বা জাহাজটিকে, টিয়ারিং দ্য সেলস, টিয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে দেওয়া আর কি, ছিন্ন ভিন্ন করে দেওয়া, সেলস মানে হচ্ছে পাল, অর্থাৎ জাহাজের পালগুলো ছিঁড়ে দিল ঝড় হওয়ার ফলে, অ্যান্ড স্ন্যাপিং মানে ধাক্কা দিল আর কি, দ্য স্পার্স বলতে যে খুঁটিগুলোর ওপরে যে পাল লাগানো থাকে, সেই পালে সেই খুঁটিতে কী হলো, ধাক্কা দিচ্ছিল ঝড় আর কি, ঠিক আছে। ইটস হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড, তো জাহাজের নাবিকরা ক্রাইড মানে চিৎকার করে বললো, ইটস হিজ ফল্ট, এটা তারই দোষ, ফল্ট মানে হচ্ছে দোষ, তার বলতে এখানে জনের কথা বলা হচ্ছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। তো দে শাউটেড
মানে তারা চিৎকার করলো ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, আর ফিয়ার মানে হচ্ছে ভয়। ভয়ে এবং রাগে চিৎকার করলো কারা? জাহাজের নাবিকরা। অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করলো টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার চেষ্টা করলো। রিপ অফ মানে হচ্ছে রিমুভ করা বা খুলে নেওয়া। তো জনের মাথা থেকে জাহাজের নাবিকরা ক্যাপটাকে বা টুপিটাকে খুলে নেওয়ার চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। তো ওয়েল মানে হচ্ছে কি আচ্ছা, ঠিক আছে। দে ওয়ার আনসাকসেসফুল, তারা অসফল হলো, অর্থাৎ জাহাজের মাথা থেকে ক্যাপটা জনের মাথা থেকে তারা ক্যাপটা বা টুপিটা খুলতে পারলো না। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা একটা পরীর দেওয়া টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে কী করলো? টানলো। পুল মানে হচ্ছে টানা। দে পুলড ইট, তারা টুপিটা ধরে টানলো, অ্যান্ড টুইস্টেড ইট, এবং এটাকে দুমড়ে মুচড়ে দিল। এরপর দেখো, দেখো জাহাজ এখানে ওলট পালট করছে, ঠিক আছে। এর ফলে নেক্সট হচ্ছে অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম। তো যেহেতু তারা টুপিটা ধরে টানছিল এবং দুমড়ে মুচড়ে দিচ্ছিল, এর ফলে কী হলো? সুতরাং দ্য স্কোয়াল মানে হচ্ছে যে ঝড়টা উঠেছিল সেটা কি হলো? বিকেম মানে তৈরি হলো, আর স্টর্ম এটা তীব্র একটা আরও ভয়ঙ্কর ঝড়ে পরিণত হলো। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন। মাইটেস্ট মানে হচ্ছে খুবই শক্তিশালী। দে হ্যাড এভার সিন, যেটা তারা এর আগে কখনো এত শক্তিশালী ঝড় দেখেনি, এত শক্তিশালী ঝড়ে পরিণত হলো। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। দেখো দ্য ক্যাপ্টেন মানে জাহাজের ক্যাপ্টেন, অর্ডার মানে আদেশ দিল, হিজ মেন তার মানুষদের অর্থাৎ জাহাজের অন্যান্য নাবিকদের আদেশ করলো, টু ব্রিং মানে আনতে, ব্রিং মানে আনা, জন অর্থাৎ জনকে, বিফোর হিম তার সামনে আনার আদেশ দিল। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম টিস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। তো দেখো এখানে বলা হচ্ছে ইন অ্যাঙ্গার মানে রাগে বা রেগে গিয়ে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার সেই যে ডোরাকাটা টুপি ছিল, সেই ডোরাকাটা টুপির যে লেজ, টেল মানে হচ্ছে লেজ, সেই লেজটা ধরলো কে? জাহাজের ক্যাপ্টেন, রেগে গিয়ে, ঠিক আছে। গ্র্যাবড মানে হচ্ছে ধরা, ধরে কী করলো? টুইস্টেড হিম থ্রিস, সেটাকে তিনবার টুইস্ট করে দিল, তিনবার ঘুরিয়ে দিল আর কি, দুমড়ে মুচড়ে দিল। অ্যান্ড ফ্লাং হিম এবং তাকে ছুঁড়ে ফেলে দিল, আউট টু দ্য সি সমুদ্রের জলে। জনকে সেই ক্যাপ্টেন সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ পান দ্য শিপ থ্রি টাইমস অ্যারাউন্ড। তো বাট মানে কিন্তু, জনকে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের জলে, তার ফলে কী হলো? দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, টুপির দ্বারা যে মানে বাতাস উঠেছিল বা ঝড় উঠেছিল, ঠিক আছে, সেই ঝড়টা কী হলো? পান দ্য শিপ, জাহাজটাকে স্পান মানে ঘুরপাক খাইয়ে দিল। থ্রি টাইমস মানে হচ্ছে তিনবার, অ্যারাউন্ড মানে চারিদিকে, তিনবার জাহাজটাকে ঘুরপাক খাইয়ে দিল। এরপর অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। তো অ্যাজ যেহেতু জন ওয়েন্ট মানে জন চলে গিয়েছিল, আন্ডার দ্য ওয়েভস ওরা ঢেউয়ের তলায়, জলে ফেলে দিয়েছিল, তখন সে ঢেউয়ের তলায় চলে গিয়েছিল। দ্য ক্যাপ টুপিটি কেম অফ হিজ হেড, কেম অফ মানে হচ্ছে খুলে যাওয়া, তার মাথা থেকে খুলে গেল টুপিটা। সুন দ্য স্টর্ম স্টপড, সুন মানে শীঘ্রই, দ্য স্টর্ম মানে ঝড়, স্টপড মানে থেমে গেল, শীঘ্র ঝড়টা থেমে গেল, জনের মাথা থেকে টুপিটাও খুলে গেল এবং ঝড়ও থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাসোর, জন কী করলো? সোয়াম মানে সাঁতার কেটে চলে গেল, সুইম থেকে সোয়াম সাঁতার কেটে চলে গেল, অ্যাসোর মানে হচ্ছে ডাঙায় চলে গেল, অ্যাসোর মানে হচ্ছে এখানে ডাঙা, ঠিক আছে। এরপর দ্য ক্যাপ ফলোড হিম, এবং টুপিটা তাকে ফলো করলো বা অনুসরণ করলো, টুপিটাও তার পিছু পিছু গেল আর কি। এরপর দেখো when he got to the land John picked up the cap and ran home to his mother and farm। তো এরপর কি হলো? when মানে যখন, he got to the land, জন যখন ডাঙায় গিয়ে পৌঁছালো, হি বলতে জনের কথা বলা হচ্ছে, সে যখন ডাঙায় গিয়ে পৌঁছালো, তো জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটাকে তুলে নিল সেখান থেকে, অ্যান্ড রেন হোম এবং ছুটে বাড়ি চলে গেল, টু হিজ মাদার তার মায়ের কাছে, অ্যান্ড ফার্ম এবং তাদের সে যে খেতি বাড়ি রয়েছে, ফার্ম মানে হচ্ছে খেতি, সেই খেতি বাড়িতে চলে গেল। এরপর আগেন ইন দ্য উইন্টার ওয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস হি বিগেন টু ড্রিম অফ দ্য সি। তো দেখো আগেন মানে হচ্ছে পুনরায় বা আবার, ইন দ্য উইন্টার মানে শীতকালে, ওয়েন দ্য স্নো যখন, স্নো হচ্ছে তুষারপাত আর কি, লে হেভি অন দ্য ফিল্ডস মানে মাঠে যখন প্রচণ্ড তুষারপাত, তো তখন তো আর চাষ হবে না তুষারপাতের জন্য, তখন কি হলো? হি বিগেন সে আবার শুরু করলো, টু ড্রিম মানে স্বপ্ন দেখতে, অফ দ্য সি মানে সমুদ্রে যাওয়ার স্বপ্ন আবার সে দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য
wardrobe, got out the fairy cap and started and stared at it for a long moment. তো দেখো এখানে কি বলা হচ্ছে, জন ওয়েন্ট মানে জন গেল টু দ্য ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব বলতে এখানে কাপবোর্ড বা আলমারি আর কি, যেখানে জিনিসপত্র রাখা হয়, কাপড় জামা কাপড় এই সমস্ত। তো সেখানে গেল জন, যাওয়ার পর কী হলো, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেখান থেকে সেই ফেয়ারি ক্যাপ বা ফেয়ারি টুপিটা, পরির দেওয়া যে টুপি, সেই টুপিটা বের করে আনলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, এবং এটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলো বা দেখলো সেটাকে, ফর আ লং টাইম, লং মোমেন্ট মানে বেশ কয়েক মুহূর্ত ধরে সেটাকে দেখলো, অনেকক্ষণ ধরে সেটাকে দেখলো। এরপর দেখো টাকিং ইট ইন হিজ হার্ট। টাকিং মানে হচ্ছে কোনো কিছুকে আটকে দেওয়া, ঠিক আছে, বেশ ভালোভাবে আটকে রাখা। তো টাকিং ইট ইন হিজ শার্ট, শার্ট মানে জামা, সে তার জামাতে এটা আটকে নিল সেই টুপিটাকে আর কি। হি রেন আউট, এবং সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো, টু দ্য ফিল্ড, এবং দৌড়ে মানে মাঠে চলে গেল আর কি। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। তো হি প্লেসড না হচ্ছে রাখলো, সে রাখলো বা রেখে দিল, দ্য উইন্ড ক্যাপ সে বাতাস টুপিটিকে, আন্ডার আ স্টোন একটা পাথরের নিচে, হোয়ার হি নিউ যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট পরি মানুষটা এটা খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। দেন হি হি লেফট আগেন ফর দ্য সিন, তো দেখো দেন তারপর কি হলো, হি লেফট আবার সে বেরিয়ে পড়লো, আগের মানে হচ্ছে আবার সে বেরিয়ে পড়লো, ফর দ্য সি মানে সমুদ্রের জন্য বা সমুদ্র যাত্রা যাওয়ার জন্য আবার সে বেরিয়ে পড়লো। এরপর দেখো, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্মল্যান্ড। তো ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ মানে হচ্ছে তার জীবনের বাকি যে সময়টা ছিল, ঠিক আছে, সেই সময় জন স্পেন্ট মানে জন অতিবাহিত করেছিল, হাফ দ্য ইয়ার মানে বছরের অর্ধেক সময়, অন শিপ মানে হচ্ছে জাহাজে, অ্যান্ড হাফ মানে এবং অর্ধেক সময়, অন দ্য শোর অর্থাৎ ডাঙায় অর্ধেক দিন, বছরের অর্ধেক সময় থাকতো, এবং জলে বা জাহাজে থাকতো অর্ধেক সময়। টিল মানে ততদিন পর্যন্ত, অ্যাট লাস্ট হি ওন্ড মানে হচ্ছে নিজের কোনো কিছু হয়ে যাওয়া বা অধিকারী হওয়া, হিজ ওন বোট যতদিন না পর্যন্ত সে নিজের একটা জাহাজ কিনতে পারলো, অ্যান্ড 100 acre ফার্মল্যান্ড এবং 100 একর জমি, যে তার সে খেতি বাড়ির জন্য জমি সে নিতে পারলো, ততদিন পর্যন্ত সে জাহাজে থাকতো 6 মাস বা বছরের অর্ধেক সময়, এবং ডাঙাতে থাকতো বছরের অর্ধেক সময়। ফ্রম দেন অন হি কেম টু বি নন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। দেখো ফ্রম দেন অন সে মানে তখন থেকে, হি কেম টু বি নন সে পরিচিত হয়েছিল, অ্যাজ ক্যাপ্টেন টার্টেল অর্থাৎ ক্যাপ্টেন টার্টেল নামে তাকে সে পরিচিতি পেয়েছিল জন, ওকে। ফর মানে এই জন্য, কারণটা হচ্ছে কি না, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, এখানে অ্যাট হোম বলতে স্বাচ্ছন্দ্য আর কি, ওকে। তো সে যেমন ডাঙাতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, ঠিক আছে, অন দ্য ওয়াটার মানে জলে যেমন সে স্বাচ্ছন্দ্য বোধ করতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড সে ডাঙাতেও সেরকমই স্বাচ্ছন্দ্য বোধ করতো, অর্থাৎ ডাঙাতে যেমন সে থাকতে পারতো, জলেও থাকতে পারতো, সমুদ্রের জাহাজেও থাকতে পারতো, কচ্ছপ যেমন ডাঙাতে থাকে জলেও থাকে, তার জন্যই তাকে বলা হতো কি ক্যাপ্টেন টার্টেল, এই উপাধিটা মানে এই নামটা তাকে দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু আমাদের শেষ হয়ে গেল সম্পূর্ণ আমাদের এই লেসনটা, 3টি অংশ ছিল, 3টি অংশ আমরা পড়লাম। এরপরে এখানে আমাদের ওয়ার্ড নেস্টগুলো দেওয়া আছে, দেখো প্রথমে রয়েছে অফশোর। অফশোর মানে হচ্ছে আর লিটল অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর, সমুদ্র তীর থেকে একটু দূরে বা ডাঙার দিকে একটু দূরে, সেটাকে বলা হয় অফশোর। স্কোয়াল মানে হচ্ছে আর সাডেন স্ট্রং উইন্ড মানে হঠাৎ করে একটা কঠিন মানে বা কঠোর একটা বাতাস, সেটাকে বলা হয় স্কোয়াল। স্ন্যাপিং মানে হচ্ছে কি হিটিং সাডেনলি উইথ আ শার্প নয়েজ মানে হচ্ছে হঠাৎ করে আঘাত করা, উইথ আ শার্প নয়েজ মানে হচ্ছে একটা তীক্ষ্ণ একটা আওয়াজ করে হঠাৎ করে আঘাত করা, সেটাকে বলা হয় স্ন্যাপিং। পার্স মানে হচ্ছে স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট দ্য সেলস মানে হচ্ছে পাল, পালকে সাপোর্ট দেওয়ার জন্য যে খুঁটি, পোলস মানে খুঁটি, যে খুঁটিগুলো শক্ত খুঁটি দেওয়া হয় সেগুলিকে বলা হয় স্পার্স। এরপর স্পান মানে কি টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি, অর্থাৎ বারে বারে ঘুরপাক খাইয়ে দেওয়া, সেটাকে বলা হয় স্পান। ওয়ার্ড্রোব এটা মানে হচ্ছে আ লার্জ কাপবোর্ড ফর হ্যাঙ্গিং ক্লোথস মানে হচ্ছে বড় একটা আলমারির মতো বা আলমারি যেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়। এরপর দেখো টাকিং মানে হচ্ছে ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস ফর আ নিট লুক, অর্থাৎ কোনো কিছুকে ভাঁজ করে ভালোভাবে ভালোভাবে রেখে দেওয়া, যাতে সেটাকে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে।
এটাকে বলা হয় টাকিং। এরপর দেওয়া আছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 6 এখানে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই যে বক্সগুলো দেওয়া আছে সেখানে সঠিক উত্তর পাশে টি লিখতে হবে, আর ভুল হলে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, এবং প্রতিটা উত্তরের সপক্ষে এখানে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ভুল কেন ঠিক। নাম্বার এতে কি দেওয়া আছে দেখো, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনোই ডাঙাতে যাওয়ার স্বপ্ন দেখতো না, এটা ভুল তথ্য। তো আমরা এফ লিখবো, জনের মনে স্বপ্ন, মানে সে স্বপ্ন দেখতো কি ডাঙাতে যাওয়ার, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের কি হবে, এফ হবে। এবং এখানে কিন্তু আমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তো দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখবো, এখানে সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমরা এখানে আমাদের জন্য লিখে রেখেছি। দেখো প্রথমটা কি হবে, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, অর্থাৎ জন ডাঙায় যাওয়ার যে স্বপ্ন সেটা সে দেখা বন্ধ করতে পারলো না। তো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট লিখবো, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর নাম্বার বিতে কী দেওয়া আছে, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। জন যেহেতু ঘুমোচ্ছিল তার জন্য কী হয়েছিল, স্কোয়াল মানে ঝড় উঠেছিল। এটা সঠিক হবে, জন ঘুমোচ্ছিল এবং ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছিল, স্বপ্ন দেখার ফলে সে এদিক ওদিক ওলট পালট করছিল, যার ফলে তার যে মাথায় টুপি ছিল সেটা কী হচ্ছিল, দুমড়ে মুচড়ে যাচ্ছিল, এবং সেই তার জন্যই ঝড় উঠেছিল। এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইট ওয়াজ কল্ড আপ দ্য স্কোয়াল ফ্রম দ্য ওপেন স্কাই দ্যাট হিট দ্য সি উইদাউট ওয়ার্নিং। এই অংশটা আমরা এখানে লিখবো, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টে। তো আমরা এখানে এটা লিখলাম। তো এরপর দেখো নাম্বার সিতে দেওয়া আছে, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন, অর্থাৎ জাহাজের ক্যাপ্টেন জনের প্রতি রেগে গিয়েছিল, এটা ঠিক হবে, ঠিক আছে, সে রেগে গিয়েছিল জাহাজের ক্যাপ্টেন, তো এটা ঠিক লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য ক্যাপ্টেন অ্যাংরিলি গ্র্যাবড জন উইথ দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ অ্যান্ড টুইস্টেড হিম থ্রিস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি। এই অংশটা লিখতে হবে। তো পুরোটা তোমরা পারলে লিখবে, নয়তো আমি পুরোটা লিখছি না, এখানে প্রথম অংশটুকু আমি এখানে লিখলাম, ঠিক আছে। প্রথম অংশটুকু লিখে এখানে আমি 3টে ডট দিয়ে পরের শেষ অংশটুকু লিখে দেবো, ঠিক আছে। শেষের অংশটুকু আমি এখানে লিখলাম, এভাবে লিখলাম, তোমরা পারলে সবটাই লিখবে। নাম্বার ডি হচ্ছে, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন ফেয়ারিম্যান বা পরি মানুষটাকে তার সেই ক্যাপটা ফিরিয়ে দেয়নি, এটা ভুল তথ্য, সে ফিরিয়ে দিয়েছিল শেষের বেলায়, ঠিক আছে। তো এটা আমরা এফ লিখবো, এটা এফ হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। এটা লিখতে হবে, সে সেই একটা পাথরের নিচে রেখে দিয়েছিল এই টুপিটাকে, যে জানতো যে এটা মানুষ সেটা এটা খুঁজে পাবে, ঠিক আছে। তো এই অংশটা আমরা এখানে লিখলাম, এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে আমরা লিখে দিলাম। তো পরের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। অ্যাক্টিভিটি 7-এ দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। জনের মাথা থেকে কেন এই জাহাজের নাবিকরা সেই টুপিটাকে খুলে নিতে চেয়েছিল, কারণ কি জনের টুপিটার ফলেই জাহাজের ঝড় উঠেছিল, জাহাজ ওলট পালট হয়ে যাচ্ছিল। তো অ্যান্সারটা কী লিখবো, দেখো দ্য উইন্ড ওয়াজ ডিস্ট্রয়িং দ্য বোট, অর্থাৎ বাতাস জাহাজটাকে ধ্বংস করে দিচ্ছিল আর কি। অ্যান্ড দ্য সেলার্স বিলিভড দ্যাট জনস উইন্ড ক্যাপ ওয়াজ রেসপন্সিবল ফর অল দ্য ক্যাওস মানে হচ্ছে এই যে ঝামেলা আর কি, এগুলোর জন্য জনের টুপিটাই দায়ী, তার জন্য সে জনের মাথা থেকে টুপিটা খুলে নিতে চাইছিল জাহাজের নাবিকরা। এটা আমরা উত্তর লিখব, ঠিক আছে। উত্তরটা আমি এখানে তোমাদের উপরে রাখছি, এখান থেকে আমি সরিয়ে এখানে রেখে দিলাম, ঠিক আছে। এর উত্তর নাম্বার প্রথমের একের যে উত্তর এটা। এরপর নাম্বার বিতে দেওয়া আছে, হাউ ডিড জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। জন কীভাবে তার জলে থাকা এবং ডাঙায় থাকার যে সময় সেটা কীভাবে ভাগ করে নিয়েছিল। তা সে বছরের অর্ধেক সময় থাকতো জলে বা জাহাজে, আর অর্ধেক সময় থাকতো ডাঙাতে। দেখো, জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন দ্য শিপ অ্যান্ড হাফ অফ দ্য ইয়ার অন দ্য ল্যান্ড। জন বছরের অর্ধেক সময় থাকতো ডাঙায়, অর্ধেক সময় থাকতো জলে। তো এটা আমরা বি এরটা উত্তর হবে আমাদের এখানে। তো আমি এখানে এটা লিখলাম, ঠিক আছে, নাম্বার বি এর উত্তরটা এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের পরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার সিতে, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল। তুমি কি মনে করো জনকে, মানে যে তাকে ক্যাপ্টেন টার্টেল নামটা
ক্যাপ্টেন টার্টেল এই নামটা দেওয়া হয়েছিল, এটা কি সঠিক নাম তাকে দেওয়া হয়েছিল তোমার মনে হয়? ইফ রিজনস ফর ইওর আনসার, তোমার উত্তর সপক্ষে এটা যুক্তি লিখতে হবে। তো জনকে ঠিকই টাইটেল দেওয়া হয়েছে, কারণ জন অর্ধেক সময়, বছরের অর্ধেক সময় জলে থাকতো, অর্ধেক সময় ডাঙায় থাকতো, যেমন কচ্ছপ থাকে, ঠিক আছে, কচ্ছপ ডাঙাতেও থাকে, জলেতেও থাকে। তোমরা উত্তরটা লিখবো ইয়েস, আই থিঙ্ক সো, হ্যাঁ আমার মনে হয় এটা ঠিকই দেওয়া হয়েছে তার নামটা। দ্যাট জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল বিকজ হি স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন দ্য শিপ অ্যান্ড হাফ অফ দ্য ইয়ার অন দ্য ল্যান্ড, কারণ সে অর্ধেক সময় থাকতো জলে, অর্ধেক সময় থাকতো ডাঙায়, তার জন্য এটা তাকে সঠিক নামই দেওয়া হয়েছে, এটা আমি মনে করি। ঠিক আছে, এটা আমি এখানে উত্তরটা লিখলাম। তো এরপর আমরা দেখো পরের এটা আমরা উত্তরটা আমি করে দিই, এটা একটু এগিয়ে দিই আমি, ঠিক আছে। দেখো পরের প্রশ্নটা আমরা দেখবো, নেক্সট যেটা রয়েছে দেখো নাম্বার ডি এর যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে, ওয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন কেন ফেয়ারি বা মানুষকে তার টুপিটা ফিরিয়ে দিয়েছিল? কারণ কি, তার সেই টুপির ফলে জাহাজে একটা ধ্বংস হয়েছিল, জাহাজে মানে প্রবলেম সৃষ্টি হয়েছিল, তার জন্য সে চাইছিল যে টুপিটা আমি আর নেবো না, মানুষকে ফিরিয়ে দেবো, ঠিক আছে, সেটা আমাদের ইংলিশে লিখতে হবে। তো দেখো, জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্টর্ম ইন দ্য সি, অর্থাৎ জাহাজে যে সমুদ্রে যে ঝড় উঠেছিল সেটা তার জন্য জনকে দায়ী করা হয়েছিল, ব্লেম মানে হচ্ছে দায়ী করা। তো হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, তার জন্য সে পরিমাণকে টুপিটা ফিরিয়ে দিতে চেয়েছিল। ওকে, তো এটা আমাদের উত্তর আমরা এখানে লিখলাম, উত্তরটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, পরের প্রশ্ন আমরা দেখব, নেক্সট হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, দেখো নেক্সট প্রশ্নগুলো আমরা দেখে নিই। এরপর রয়েছে আমাদের লেটস লার্ন, চলো শিখি। তো এখানে কি দেওয়া আছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে একটা বাক্য দেওয়া আছে, এটাকে পড়তে বলা হচ্ছে। কি দেওয়া আছে, দ্য উইন্ড হ্যাজ বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য পার্স। তো এখানে এই সেন্টেন্সে বলা হচ্ছে, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য টেন্স অফ দ্য ভার্ব সাজেস্ট অ্যান অ্যাকশন হুইচ বিগেন অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং। এখানে এই যে সেন্টেন্সটা এখানে বলা হচ্ছে, এই যে বাক্যটা একটা নির্দিষ্ট একটা মানে অতীতে শুরু হয়েছিল, এই বাক্যটা কোনো একটা সময়ে শুরু হয়েছিল এবং সেটা এখনও চলছে। দেখো, দ্য উইন্ড হ্যাজ বিন হুইলিং, ওকে, এটা অতীতে কোনো একটা শুরু হয়েছিল এবং এখনও চলছে, এরকম বোঝাচ্ছে এই বাক্যটার দ্বারা। তো এরকম এখানে দেখো লেটস ডু এবং অ্যাক্টিভিটি 88A এখানে যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এই যে সেন্টেন্সের মানে কিছু ভার্ব দেওয়া আছে সেগুলো তাহলে আন্ডারলাইন করতে হবে। দ্যাট সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগেন ইন দ্য পাস্ট, যেটা হচ্ছে পাস্ট বা অতীতে শুরু হয়েছিল, অ্যান্ড আর স্টিল কন্টিনিউ এবং সেটা এখনও চলছে বোঝাচ্ছে। তো সেগুলোর তলায় আমাদের দাগ দিতে হবে। যেমন দেখো নাম্বার 1-এ দেওয়া আছে, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তারা 10 ঘন্টা ধরে ট্রাভেল করছে বা ভ্রমণ করছে। তো এখানে এই যে অংশটা হ্যাভ বিন ট্রাভেলিং, এটা হচ্ছে আমাদের অতীতে শুরু হয়েছে কাজটা এবং বর্তমানে চলছে এরকম বোঝাচ্ছে। যেমন এখানে দেখো এই অংশটা আমাদের রয়েছে হ্যাজ বিন ফিলিং, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো, ঠিক আছে। নাম্বার 2-এ, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, তো এখানে কোনটা হবে, হ্যাভ বিন ডুইং, এটা হচ্ছে এই অংশটা পাস্টে শুরু হয়ে এখনও চলছে। নাম্বার 3-এ, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, তো বেবিটি মানে বা শিশুটি সারাদিন ধরে ঘুমোচ্ছে। তো হ্যাজ বিন স্লিপিং এইটা হচ্ছে আমাদের অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে। দেখো, দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এই ধরনের যে টেন্স, এই টেন্সগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলোকে, এগুলো খেয়াল রাখবে। এরপর দেওয়া আছে কি, লেটস লার্ন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও একটা সেন্টেন্স দেওয়া আছে, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, তো একদিন সে নাঙলের পিছনে হাঁটছিল। তো আগেটা দেখো দেওয়া রয়েছে হ্যাভ বিনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, অথবা হ্যাজ বিনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, কিন্তু এখানে রয়েছে হ্যাড দেওয়া আছে, হ্যাভ বা হ্যাজের জায়গায় হ্যাড রয়েছে, হ্যাড বিন ওয়াকিং। তো এগুলো দেখো, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস ইন দ্য টেন্স অফ দ্য ভার্ব ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগেন বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, অর্থাৎ এই যে মানে এই যে কাজগুলো, এগুলো অতীতকালে একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে, ঠিক আছে। তো এগুলোকে এখানেও দেখো অ্যাক্টিভিটি বিতে দেওয়া আছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগেন বিফোর আ সার্টেন পয়েন্ট, এটা নির্দিষ্ট অতীতকালে একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং
দেখো অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, এবং সেটা এখনও চলছে বোঝাচ্ছি। তো 1 নম্বরে দেওয়া আছে দে হ্যাড বিন প্লেয়িং। দেখো হ্যাড বিন প্লেয়িং এই অংশটা আমাদের আন্ডারলাইন করতে হবে। ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, অর্থাৎ তাদের মা তাদের ডাকার আগে তারা খেলছিল মাঠে। এরপর হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং, তো এখানে হি হ্যাড বিন টিচিং এটাকে আন্ডারলাইন করতে হবে। তো হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, যখন আমি আঙ্কেলের সঙ্গে ভিজিট করেছিলাম তখন তিনি কী করছিলেন, তখন তিনি হচ্ছিলেন হি হ্যাড বিন টিচিং, তিনি শিক্ষকতা করছিলেন ইন এ স্কুলে, একটি স্কুলে। দেয়ার আর কি সেখানে ফর 5 ইয়ার্স, মানে 5 বছর ধরে। এরপর রিতা হ্যাড বিন স্টাডিং, এখানে হ্যাড বিন স্টাডিং এটা তোলা দাগ দিতে হবে, ঠিক আছে। ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 ইয়ার্স সিন্স আই মেট হার। তো এখানে দেখো দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের টেন্সগুলোকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর আগেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোকে বলা হয়, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটিস 8C এখানে দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো হচ্ছে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এগুলো পূরণ করতে হবে, যেখানে যেটা আমাদের মানে সঠিক হবে সেটা বসাতে হবে। প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে 1 নম্বর দেখে দ্য রেন মানে হচ্ছে বৃষ্টি, ড্যাশ দেওয়া আছে হোয়েন আই লেফট হোম, অর্থাৎ আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি এখানে পোর ভাবটা দেওয়া আছে, তো বৃষ্টি পড়ছিল, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। হোয়েন আই লেফট হোম, দেখো এখানে পাস্ট টেন্স অলরেডি দেওয়া আছে, তাহলে এটাও কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো কী হবে, দ্য রেন হ্যাড বিন পোরিং হবে। এখানে আমি লিখবো HAD হ্যাড বি ডবল ই অ্যান্ড হ্যাড বিন POURING, হ্যাড বিন পোরিং, এটা আমাদের লিখতে হবে। তো দ্য রেন হ্যাড বিন পোরিং, মানে বৃষ্টি পড়ছিল হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। দ্য ইঞ্জিনিয়ার্স এখানে ড্যাশ দেওয়া আছে দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, মানে ইঞ্জিনিয়াররা মানে কয়েক মাস ধরে এই বিল্ডিং এখানে বিল্ড দেওয়া আছে, ওটা তৈরি করছে, এই ব্রিজ মানে হচ্ছে সেতুটা তৈরি করছে। তো দেখো এখানে কোনো পাস্টের মানে কোনো পাস্ট টেন্সের কোনো এখানে ভাব কিন্তু নেই, এবং এটা নির্দিষ্ট সময় থেকেও চলছে না, তাই এটা আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু এটা দ্য ইঞ্জিনিয়ার্স রয়েছে, সাবজেক্টটা মানে প্লুরাল সাবজেক্ট, তো এখানে মানে হ্যাভ হবে, ঠিক আছে। এই যে VE হ্যাভ বিন, এবং ভাবটা রয়েছে বিল্ড, তো বিল্ডিং হবে ILDING, বিল্ডিং হবে, ঠিক আছে। বিল্ডের সঙ্গে ভার্বের সঙ্গে ING যোগ করে লিখতে হবে, তো বিল্ডিং হবে হ্যাভ বিন বিল্ডিং। তারপরে কি রয়েছে নাম্বার 3-এ দ্য পারফর্মার্স ড্যাশ দেওয়া আছে সিন্স ইভিনিং, মানে সন্ধ্যা থেকে একটা নির্দিষ্ট সময় থেকে বলা হচ্ছে, তারা সিং মানে হচ্ছে গান গাইছিল আর কি। দ্য পারফর্মার্স এটা হ্যাড বিন হবে, ঠিক আছে। হ্যাড বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, মানে সন্ধ্যা থেকে তারা গান গাইছে। এরপর অ্যাট দ্যাট টাইমে সিন্স ইভিনিং দেওয়া আছে সন্ধ্যা থেকে, এটা কিন্তু আমাদের এটা ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা পারফরমেন্স দেওয়া আছে তো হ্যাভ বিন হবে, ঠিক আছে। এটা হ্যাভ বিন লিখবে, হ্যাভ বিন সিঙ্গিং। পরেরটা দেখবো আমরা নাম্বার 4-এরটা, যেটা দেওয়া আছে অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে মিস্টার রয় ড্যাশ দেওয়া আছে এখানে পোয়েমস ফর 1 মান্থ, অর্থাৎ সেই সময়ে এখানে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, মানে অ্যাট দ্যাট টাইম, এবং এটা অতীতকালের ফর্ম দেওয়া আছে এবং রাইট ভার্ব দেওয়া আছে, এটাকে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো মিস্টার রয় হ্যাড বিন হবে হ্যাড BEEN, হ্যাড বিন রাইট WRITING, রাইটিং হবে, রাইটের সঙ্গে আইনি যোগ করে লিখতে হবে পোয়েমস, সেই সময় মিস্টার রয় 1 মাস ধরে কবিতা লিখছিলেন, এটা হবে আমাদের। তো এগুলো আমরা লিখে ফেললাম। এরপর দেখো নাম্বার অ্যাক্টিভিটি 9-এ দেওয়া আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। যেমন জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, জন সবসময় তার মায়ের কথা মেনে চলতো, ওবেড মানে হচ্ছে মেনে চলো, তো এটার অপোজিট ওয়ার্ড কী হবে, ডিসওবেড হবে, DIS হবে, তারপর OBEYED, ডিসওবেড, ঠিক আছে, অমান্য করে। ওবেড মানে মান্য করা, ডিসওবেড মানে হচ্ছে অমান্য করা, তো তোমরা এই ডিসওবেডের জায়গায় ডিসওবেডটা লিখবে। এরপর জন বিগেন হিজ ফার্স্ট এভার হি ওয়াইজ, তো বিগেন মানে কি শুরু করেছিল, তো এখানে হবে শেষ করা, শেষ কী হবে, ফিনিশড হবে, এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে এটা পাস্ট টেন্সে লিখতে হবে, কী হবে FINISHED, ফিনিশড, এটা লিখতে হবে। এরপর হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার, তো দেখো এখানে পপুলার রয়েছে জনপ্রিয়, তো কী হবে আনপপুলার হবে অজনপ্রিয়, তো লিখবো ইভেন আন তারপরে
POPULAR, unpopular. Okay. Number D, in John's dream the seasons turned rapidly, অর্থাৎ জনের যে স্বপ্নে সেখানে র্যাপিডলি মানে দ্রুততার সঙ্গে ঋতু পরিবর্তন হচ্ছিল। তো র্যাপিডলি মানে দ্রুততার সঙ্গে, দ্রুততা তাহলে কী হবে, ধীরে ধীরে হবে, স্লোলি হবে, SLOWLY, স্লোলি। এগুলো আমরা করলাম, অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দগুলো লিখলাম। এরপর লেটস টক, এখানে দেখো কী দেওয়া আছে, জন রিটার্নড দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান অলদো ইট হ্যাড ফুলফিলড হিজ উইশেস, যদিও জনের যে ইচ্ছা সেগুলো ফুলফিল করেছিল তবুও জন সেই টুপিটাকে কিন্তু ফিরিয়ে দিয়েছিল পরিমানবকে। তো উড ইউ হ্যাভ ডান দ্য সেম হ্যাড ইউ বিন ইন জনস প্লেস, যদি তুমি জনের জায়গায় থাকতে তাহলে কি তুমি সেটাই করতে, এই টুপিটাকে ফিরিয়ে দিতে পরিমাণকে। ডিসকাস ইন গ্রুপ, এটা তোমাদের নিজেদের মধ্যে যে একটা গ্রুপ করে বা দল করে নিজেদের মধ্যে আলোচনা করতে বলা হচ্ছে। তো তোমরা এটাকে নিজেদের মধ্যে আলোচনা করবে, এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে না। এরপর আমরা লেটস ডু অ্যাক্টিভিটি হচ্ছে 10-এর এতে যেটা আছে সেটা দেখবে। দেখো এখানে বলা হচ্ছে ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন আ বোট, মনে করো তুমি একটা খোলা সমুদ্রে একটা বোটে করে গিয়েছো, এটা তোমাকে কল্পনা করতে বলা হচ্ছে, কল্পনা করে এটা, উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারিদিকে ওয়েভস মানে হচ্ছে ঢেউ, ঢেউ উঠছে আর কি, ঠিক আছে, সমুদ্রের ঢেউ। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড, তো তুমি সেখানে কি করবে, স্কেয়ার্ড মানে ভয় পাবে, না এক্সাইটেড মানে উত্তেজনা অনুভব করবে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে এই বিষয়ে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাকে বর্ণনা করে, অফ দ্য সি ভয়েস, এই যে সমুদ্র যাত্রার কথা বর্ণনা করে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্যারাগ্রাফ দিতে পারে বা অনেক সময় কিন্তু পরীক্ষাতে দেয় তোমাদের। তো এই প্যারাগ্রাফটি তোমরা মুখস্থ করে রাখবে। এটা আমরা দেখো তোমাদের জন্য লিখে রেখেছি প্যারাগ্রাফটি, আমি তোমাদের এখান থেকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। খুব সংক্ষেপে লিখেছি আমরা, যাতে তোমরা মনে রাখতে পারো এটা, ঠিক আছে। লাস্ট মান্থ মানে গত মাসে, আই ট্রাভেলড অ্যাক্রস দ্য বে অফ বেঙ্গল উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে বঙ্গোপসাগরে মানে ভ্রমণে গিয়েছিলাম। অ্যাট ফার্স্ট, প্রথমে, সিং হিউজ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড দ্য বোট, মানে বোটের চারিদিকে এই যে ঢেউ সেটা দেখে, মানে প্রচণ্ড ঢেউ দেখে, প্রচণ্ড ঢেউটা মেড মি ফিল স্কেয়ার্ড, আমাকে ভয় পাইয়ে দিয়েছিল বা আমি ভীত হয়ে গিয়েছিলাম। হাউ এভার, যাই হোক, ফিয়ার শুন টার্ন ইনটু এক্সাইটমেন্ট, এই যে ভয়টা খুব তাড়াতাড়ি কিন্তু এটা একটা এক্সাইটমেন্ট বা উত্তেজনায় পরিণত হলো। অ্যাজ আই ওয়াচড দ্য বিউটিফুল ব্লু ওয়াটার, যখন আমি সুন্দর নীল জল দেখতে পেলাম তখন এই ভয়টা আমার কেটে গেল এবং আমার নিজের মনে একটা উত্তেজনা অনুভব করছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট সি ভয়েজ, এটা ছিল আমার প্রথম সমুদ্র যাত্রা। অ্যান্ড আই ট্রুলি লাভড দ্য স্প্ল্যাশিং ওয়েভস, এবং আমি এই যে ঢেউয়ের এই যে ঢেউগুলোকে দেখে, ঠিক আছে, ঢেউগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, সত্যি সত্যি আমার ভালো লেগেছিল। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল অ্যাডভেঞ্চার, এবং এটা হচ্ছে একটা অবিস্মরণীয় বা ভুলে না যাওয়ার মতো একটা অ্যাডভেঞ্চার বা একটা দুঃসাহসিক একটা আমার জন্য ব্যাপার ছিল, ঠিক আছে, অবিস্মরণীয় একটা অ্যাডভেঞ্চার ছিল। এটা আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে, খুব সংক্ষেপে লিখলাম। পরেরটা দেখো তোমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি 10B-তে, সাপোজ ইউ হ্যাড উইশড টু পারফর্ম অন স্টেজ ফর আ লং টাইম, মনে করো অনেক দিন ধরে তোমার মনে একটা ইচ্ছা রয়েছে যে তুমি স্টেজে পারফর্ম করবে বা পরিবেশন করবে কোনো কিছু। অন দ্য অকেশন অফ ইউর স্কুল অ্যানুয়াল ফাংশন, মানে তোমাদের স্কুলের যে বার্ষিক ফাংশন হয় সেই ফাংশানে, সেই উপলক্ষে ইউ ফাইনালি গট আ চান্স টু ডু সো, তুমি এরকম একটা পারফর্ম করার সুযোগ শেষ পর্যন্ত পেয়ে গেলে। রাইট আর লেটার, একটা চিঠি লিখতে বলা হচ্ছে তোমাকে, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ডিসক্রাইবিং মানে বর্ণনা করে, হাউ ইউ ফেল্ট, তুমি কীরকম অনুভব করেছিলে এই সুযোগটা পাওয়ার পর। ওয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিলড, যখন তোমার এই ইচ্ছাটা পূরণ হলো তখন তোমার মনের মধ্যে কেমন হয়েছিল সেটা তোমাকে লিখতে হবে একটা চিঠির মাধ্যমে তোমার বন্ধুকে। তো দেখো লেটারটি আমরা এখানে লিখে রেখেছি। করবে প্রথমে ওন অ্যাড্রেস, এখানে প্রথমে নিজের অ্যাড্রেস এবং ডেট লিখবে, তারপর ডিয়ার লিখে নিজের বন্ধুর শুধুমাত্র প্রথম যে নাম সেটা লিখবে, এরপর তোমার নিজের বক্তব্যটা তারপর লিখতে হবে। দেখো ইউ নো ভেরি ওয়েল, তুমি জানো খুব ভালোভাবে, দ্যাট আই ভেরি মাচ ডিজায়ার্ড টু পারফর্ম অন দ্য স্টেজ, যে আমার খুব মনের ইচ্ছা ছিল যে স্টেজে পারফর্ম করি আর কি। দ্যাট উইশ ইজ ফুলফিলড, তো আমার এই ইচ্ছাটা ফুলফিল হলো বা পূর্ণ হলো অন দ্য অকেশন অফ আওয়ার স্কুলস অ্যানুয়াল প্রোগ্রাম, তো আমাদের স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রাম হয়, ঠিক আছে, সেই উপলক্ষে আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ হলো। আই অ্যাক্টেড ইন আ ড্রামা, আমি একটা ড্রামা বা নাটকে অ্যাক্ট করেছিলাম বা
এখানে অভিনয় করেছিলাম। মাই রোল ওয়াজ অফ দ্য হিরো, আমার যেখানে রোলটা ছিল বা আমার যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে একটা হিরোর রোল ছিল বা নায়কের রোল ছিল। আই ফেল্ট আ লিটল ফিয়ার, আমি একটু ভয় পেয়েছিলাম বিফোর গোয়িং অন দ্য স্টেজ, অর্থাৎ স্টেজে যাওয়ার আগে। বাট অ্যাজ আই এন্টার্ড দ্য স্টেজ, এবং কিন্তু যখন আমি স্টেজে প্রবেশ করলাম, মাই ফিয়ার টোটালি ভ্যানিশড, আমার যে ভয় সেটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেল। পিপল ওয়ার ক্ল্যাপিং ভিউইং মাই অ্যাক্টিং, মানে মানুষজন আমার এই অ্যাক্টিং দেখে বা অভিনয় দেখে সবাই হাততালি দিচ্ছিল। ক্ল্যাপিং মানে হচ্ছে হাততালি দেওয়া। মাই টিচার্স অলসো অ্যাপ্রিসিয়েটেড মাই অ্যাক্টিং, অর্থাৎ আমার শিক্ষক শিক্ষিকাগণও তারা হচ্ছে আমার এই অ্যাক্টিং দেখে তারা অ্যাপ্রিসিয়েট করেছিল বা প্রশংসা করেছিল। ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স, এটা আমার একটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছিল। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, আর এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার। আই নেভার ফরগট দ্য মোমেন্ট, আমি এই মুহূর্তটা কখনোই ভুলবো না। প্লিজ রিপ্লাই টু মাই লেটার, অনুগ্রহ করে আমার এই চিঠির উত্তর দেবে। ইওর লাভিং ফ্রেন্ড বলে নিজের নামটা এখানটায় লিখবে, তারপর ফ্রেন্ডস অ্যাড্রেস এবং বন্ধুর অ্যাড্রেস, এবং এখানে বন্ধুর হচ্ছে নাম এবং অ্যাড্রেসটা এখানটায় লিখবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই চিঠিটাকে লিখবে, ঠিক আছে। তো এরপর দেখো কি রয়েছে, লেটস ওয়ার্ক টুগেদার, এখানে বলা হচ্ছে ড্র আ লার্জ পিকচার অফ ক্যাপ্টেন টার্টেল। তো ক্যাপ্টেন টার্টেলের একটা বড় ছবি এখানে আঁকতে বলা হচ্ছে। অ্যান্ড শো ইট টু ইউর ক্লাস, এবং এটি তুমি তোমার ক্লাসকে দেখাও। রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট ইউ হ্যাভ ড্রন, এবং 4টি বাক্য লিখতে বলা হচ্ছে যেটা তুমি এঁকেছো সেটার সম্পর্কে। তো এটা পারলে তুমি আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, তো আঁকার তোমরা চেষ্টা করবে, পারলে আঁকবে। তো এরপর আমরা কিন্তু তোমাদের লেসন 2 যেটা রয়েছে ক্লাউডস, ঠিক আছে, এই সম্পূর্ণ লেসনটা আমরা পড়বো এবং তার অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটিকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।